হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরিমাণগত রসায়নের লেকচার 16-তে। আজকে আমরা যেটা করবো, আজকে আমাদের জারণ বিজারণ টাইট্রেশনের ম্যাথমেটিক্যাল লাস্ট আমাদের ক্লাস এটা আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেমের কেমন। এরপর হচ্ছে আমরা হয়তো এমসিকিউগুলো সলভ করবো আর বিআর ল্যাম্বার্টের সূত্রগুলো আছে বাকি। তাহলে আমরা আমাদের এই কোর্সে নিয়মিত ক্লাস দিচ্ছি, পিডিএফ সরবরাহ করতেছি, প্রবলেম সলভ করাচ্ছি, এক্সাম নিচ্ছি। তো এই চারটার সমন্বয়ে আশা করি তুমি কোর্সটা অনেক এনজয় করতেছো। তাহলে চলো শুরু করা যাক। আসো আমরা একটা ম্যাথ দিয়ে। তো এই ম্যাথ আমাকে বলতেছে দেখো 0.01 মোলার KMnO4 দ্রবণ দ্বারা 0.01 মোলার আয়রন 2 ডাইওয়েটের দ্রবণ, তোমার আয়রন 2 ডাইওয়েট এখানে একটা জিনিস দিচ্ছে দেখো যে আয়রন 2 ডাইওয়েট দ্রবণ। এটা বলতে আমরা কি বুঝি? আয়রন 2 ডাইওয়েট দ্রবণ এটা বলতে বুঝি আমরা যেখানে আয়রন 2 অর্থাৎ Fe2+ আয়ন থাকবে, Fe2+ আয়ন থাকবে, একই সাথে ডাইওয়েট মানে C2O4 2- এই আয়নটা থাকবে। ঠিক আছে, এই আয়নটা থাকবে। আর তাহলে এখানে যৌগটা কীরকম হয়? যৌগ আকারে লিখতে গেলে Fe2O4 এরকম হয়ে থাকে। এটা হচ্ছে আমার মূল যৌগ, এটা হচ্ছে আমার মূল যৌগ। যে যৌগটা দ্রবণের মধ্যে এরকম আয়নে বিশ্লেষিত থাকে Fe2+, আয়রন 2 আর ডাইওয়েট এরকমভাবে থাকে। তো আমাকে বলতেছে এই KMnO4কে আমি কী করতে হবে? KMnO4 দ্বারা আমি এটাকে আমার জারণ করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে বিজারক কিন্তু দুইটা, এটাও বিজারক, এটাও বিজারক। এটা CO2-তে কনভার্ট হয়, এটা Fe3+ কনভার্ট হয়। তাহলে আমার যে KMnO4টা, তাহলে আমার কাছে যে এটাকে তাহলে আমি বেশি নিয়ে আসো। তাহলে আমাদের কাছে যে KMnO4 আছে, সেই KMnO4 এটাকেও অ্যাটাক করবে, বা KMnO4 না দেখে আমি এখানে MnO4- দেখে, কারণ এখানে সব আয়নের হিসাবপত্র। আর MnO4- এখানেও অ্যাটাক করবে। এখানে যেহেতু মাধ্যম দেওয়া নেই তাই সব আয়নের হিসাবপত্র, তবে আয়ন দিয়ে দেখাই। আর KMnO4-এর মূল সংখ্যা যা, MnO4- মূল সংখ্যাও ঠিক তাই। কারণ KMnO4টা যখন ভাঙে তখন K+ আর MnO4- তৈরি করে, তো 1 থেকে 1 মোল তৈরি হচ্ছে, তার ওটার মূল সংখ্যা যা, এটার মূল সংখ্যাও তা। আচ্ছা, তো আমাকে বলতেছে এখানে KMnO4-এর কত আয়তন প্রয়োজন হবে। তাহলে KMnO4 এর সাথে বিক্রিয়া করবে, এর সাথে বিক্রিয়া করবে। তাহলে দেখতে হবে এর সাথে কত আয়তন বিক্রিয়া করতেছে, বা এর সাথে অথবা আমাকে দেখতে হবে টোটাল কত মোল বিক্রিয়া করতেছে, এর সাথে কত মোল, এর সাথে কত মোল। তাহলে টোটাল কত মোল KMnO4 বিক্রিয়া করতেছে সেটা দেখতে হবে। এটা ঘনমাত্রা আমি জানি, তো এটাকে আমরা সেখান থেকে আমরা আয়তন ইজিলি বের করে ফেলতে পারবো। আর এটার ব্যাপারে কি ইনফরমেশন দেওয়া আছে, বলছে এত মোল আর এত ml। তাহলে এই দ্রবণটার ব্যাপারে বলছে এই দ্রবণটা কত মোলার, 0.01 মোলার, এবং তার আয়তন কত 40 ml। তাহলে যদি সলিউশন লিখে আসো আমরা এখানে, তাহলে এটার ব্যাপারে বলছে এটার এস দেওয়া আছে কতটুকু, 0.01 মোলার, আর এটার ভলিউম দেওয়া আছে কতটুকু, ভলিউম দেওয়া আছে 40 ml দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটার মোল সংখ্যা বের করে ফেলতে পারি না, যে N of Fe2O4 এটার মোল সংখ্যা কত আসবে, S × V আসবে। তাহলে 40 কত হবে, এখানে 1000 হবে। 40 এখানে হবে 1000। তাহলে 40 করলে কত আসে দেখো, এটা এই যে 0.01 × 40 হচ্ছে 1000। তাহলে এটা আসছে তোমার 4 × 10⁻⁴ মোল, 4 × 10⁻⁴ মোল আসছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে যখন তোমার FeC2O4টা আয়নে বিভক্ত হয়, অর্থাৎ এখানে যখন তুমি Fe2+ আর যখন তুমি এখানে C2O4 2- লাভ করো, তো এটার যে মূল সংখ্যা, এটার মূল সংখ্যাও তা, এটার মূল সংখ্যাও তা। অর্থাৎ আমি বলতে পারি এখানে Fe2+ এর মূল সংখ্যা আর N of C2O4 2- এটার মূল সংখ্যা, এটা N of FeC2O4 এটার মূল সংখ্যা সমান, যেটা হচ্ছে 4 × 10⁻⁴ মোল, এত মোল হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখো, এখন আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি হচ্ছে আমাদের কাছে, তাহলে এখানে আমরা এটা এই দুটোর মধ্যে রিয়াকশন দেখাবো, এখানে এই তথ্য থেকে আমরা এখানে বের করতে পারি এটা কত মোল লাগছে, এটার কত মোল লাগছে। তাহলে এখানে যখন আমাদের যখন MnO4- সেটা যখন Fe2+ এর সাথে রিয়াকশন করে কি উৎপাদন করে সেটা আমাদের সবার জানা আছে। তারপরে চলো দেখাই দিয়ে আসো, এখানে যে ঘটনা ঘটে, এটার 5 এখানে বসবে, এটার আছে 2 আছে, এটার হচ্ছে 1 পরিবর্তনে 1টা এখানে বসবে। তারপরে তোমার এখানে কি থাকবে, এখানে বলো, তোমার এখানে থাকবে হচ্ছে যে তাহলে উৎপন্ন করবে কি, Mn2+ তৈরি করে, তারপরে 5 Fe3+ তৈরি করে। আর যেহেতু পানি তৈরি হবে, তাহলে একটা কাজ করতে পারি আমরা এখানে, যেহেতু পানি তৈরি হবে তাহলে একটা কাজ করতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে এখানে আমরা অক্সিজেনের ডাবল সংখ্যক হাইড্রোজেন এখানে দেখাতে পারি। তাহলে 8H+, তাহলে এখান থেকে তখন 4 মোল পানি তৈরি হবে। পানিটা দেখানোটা ম্যান্ডেটরি না, তাও জাস্ট দেখা দিতে পারো। ওকে, সো এরপরে দেখো এরপরে কি হয়, এরপর আরেকটা আছে তোমার কাছে এখানে MnO4- এর সাথে হচ্ছে আমরা এখানে C2O4 2- রিয়াকশন করাবো। এখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো, মনে আছে?
এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো, আর এখান থেকে Mn2+ তৈরি হবে, আর অবভিয়াসলি এখানে পানি তৈরি হবে। তাহলে আমরা যেটা করতাম, এটার 5 এখানে বসাইতাম, 2 এখানে বসাইতাম, তাহলে এখানে 10 বসতো, এখানে 2 বসতো একটা, আর এখানে কত হইতো, এখানে হয়তো 8 মোল। তাহলে এখানে আমি এটা 16 H+কে দেখা দিতে পারি। ঠিক আছে, এইভাবে থাকতো জিনিসটা আমাদের এখানে। তাহলে এখন আমরা এখান থেকে কিন্তু ইজিলি যে এই ইনফরমেশন আমরা জানি, এখান থেকে আমরা এটার মূল সংখ্যা বের করব, এই ইনফরমেশন থেকে আমরা এটার মূল সংখ্যা বের করব। এটা কাজ করতে পারি আমরা, এটাকে আমরা 1 নম্বর বিক্রিয়া বলতে পারি, এটাকে আমরা 2 নম্বর বিক্রিয়া বলতে পারি। তাহলে এখন আমরা যদি কথায় লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো এখানে কথায়, যে 1 নং বিক্রিয়ার মধ্যে আমরা কথায় কি লিখবো, দেখো এখানে আমরা লিখবো যে 5 মোল, এটা আমি এটা সম্পর্কে জানি, তাহলে লিখবো 5 মোল Fe2+ বিক্রিয়া করে 1 মোল MnO4- এর সাথে। আমরা লিখবো যে 5 মোল Fe2+ বিক্রিয়া করে আমার 1 মোল MnO4- এর সাথে। তাহলে সুতরাং আমার কাছে এখানে আছে কয় মোল, আমার কাছে এখানে আছে Fe2+ হচ্ছে যে 4 × 10⁻⁴ মোল। তাহলে 4 × 10⁻⁴ মোল Fe2+ বিক্রিয়া করে 1/5 × 4 × 10⁻⁴ মোল MnO4- এর সাথে। তাহলে এটা কত আসবে দেখো, এখানে আসবে এটা /5, তাহলে আসছে 8 × 10⁻⁵ মোল, 8 × 10⁻⁵ মোল MnO4- এর সাথে। তারপরে 2 নাম্বার দেখো, নাম্বার 2 হচ্ছে এখানে আমরা তাহলে কি বলতে পারি, নাম্বার 2 আমরা বলতে পারি এখানে যে 5 মোল C2O4- 2- বিক্রিয়া করে 2 মোল এটার সাথে। তাহলে আমরা বলতে পারি এখানে 5 মোল C2O4 2- বিক্রিয়া করে আমার এখানে 2 মোল কার সাথে, এখানে MnO4- এর সাথে, MnO4- এর সাথে। এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি কেমনে, এই যেখানে দেখো এখানে 2 মোল দেওয়া আছে, 2 মোলের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে সুতরাং এই যে এটা কত মোল ছিল, C2O4- দেখো এখানে এটাও 4 × 10⁻⁴ মোল ছিল। তাহলে সুতরাং 4 × 10⁻⁴ মোল C2O4 2- বিক্রিয়া করে এখানে কত সাথে হবে, তাহলে এখানে হবে 2/, এখানে 5 হবে, তারপর এখানে 4 × 10⁻⁴, তারপরে এত মোল MnO4- এর সাথে। ঠিক আছে, MnO4- এর সাথে। ওকে, সো এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাবো। দেখো এখানে কত আসবে, এটা 2/5 × 4 × 10⁻⁴, সেটা আসছে 1.6 × 10⁻⁴ মোল MnO4- দেখো আগে আমরা যতগুলো ম্যাথ করছি সেখানে জারক একটা ছিল, বিজারক একটাই ছিল, বাট এই ম্যাথটাতে শুধুমাত্র একটু ব্যতিক্রমধর্মী ম্যাথ। এই ম্যাথটাকে আমি স্টার মার্কস দিয়ে রাখতে পারি, একটু ব্যতিক্রমধর্মী ম্যাথ। এই ম্যাথটাতে বিজারক কিন্তু 2টা, একটা বিজারক হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, আর একটা বিজারক হচ্ছে আমাদের এইটা, মানে একই দ্রবণের 2টা বিজারক। আগে কিন্তু শুধু একটা করে থাকতো, বাট এবার 2টা আছে। সো আশা করি আমরা বুঝতে পারতেছি। তাহলে এখানে আমরা N of KMnO4 টোটাল কত রোগ আছে সেটা বের করে ফেলতে পারি। তাহলে হচ্ছে 8 × 10⁻⁵ প্লাস 1.6 × 10⁻⁴ হয়েছে টোটাল। 10⁻⁴ এখানে আসছে 4, এত মোল হয়েছে। তাহলে দেখো এখানে কত আসবে, 8 × 10⁻⁵ প্লাস 1.6 × 10⁻⁴, তাহলে আসছে এখানে 2.4 × 10⁻⁴ মোল আসছে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার, যে KMnO4 এটার আমাদের মূল সংখ্যা বেড়ে গেছে এত, N of KMnO4 এটার মূল সংখ্যা বেড়ে গেছে আমার কাছে এত, আমি বক্স করে দিচ্ছি এটাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে, আচ্ছা আনসার না তো, এখন আমি বের করছি জাস্ট মূল, আমাকে তো আয়তন বের করতে বলছে, আমি ঘনমাত্রা জানি, মূল সংখ্যা জানি, আয়তন বের করতে পারবো না এখন। তাহলে এখানে আমাদের আয়তন V of KMnO4 এটা বের করতে বলছে আমাকে, যেখানে বের করতে বলছে ভলিউম অফ KMnO4 S = N/V, তাহলে এখানে হবে N/S, এখানে কত হবে, এখানে হবে N/S হবে। তাহলে এখানে দেখো N কত আছে তোমার, এখানে এটা N বের করছো তুমি, এটা 2.4 × 10⁻⁴, আর S বের করছো কত, এখানে S দেওয়া আছে তোমার 0.01 মোলার, 0.01। তাহলে দেখো এখানে কত আসবে, এটাকে 0.01 দিয়ে ভাগ করো, তাহলে আসবে 2.4 10⁻⁴ আসবে। তাহলে 2.4 × 10⁻⁴
2 লিটার। ঠিক আছে, তো আমাকে জিজ্ঞেস করছি কি যে কত আয়তন প্রয়োজন, এত আয়তন প্রয়োজন। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে আমি বক্স করে দিচ্ছি এটাকে, জিনিসটাকে এখানে। তাহলে এত আয়তন প্রয়োজন, এত লিটার KMnO4 প্রয়োজন। সো হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি, আমাদের কারো কোনো আপত্তি বা কোনো সমস্যা নেই। তাহলে তো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো, এই অঙ্কে দেখো আমাকে কী বলতেছে যে সদ্য প্রস্তুত একটি FeSO4 দ্রবণের 75 সেন্টিমিটার কিউব আয়তনের কী বলছে এখানে অম্লায়িত, এটা হবে অম্লায়িত দ্রবণে। তার মানে এখানে H2SO4 আছে। এই যে অম্লায়িত দ্রবণে এত মোলার KMnO4 দ্রবণ যোগ করে উক্ত দ্রবণে উপস্থিত তোমার হচ্ছে যে FeSO4কে জারিত করতে এত সেন্টিমিটার কিউব KMnO4 দ্রবণ প্রয়োজন হয়েছে। সরবরাহকৃত দ্রবণের প্রতি লিটারে কত গ্রাম ফেরাস সালফেট এবং কত গ্রাম আয়রন উপস্থিত আছে। দেখো অঙ্কটাকে পড়ে যদিও কঠিন মনে দিচ্ছে, এটা আসলে অ্যাকচুয়ালি কঠিন না। কী বলছে বইয়ের একটু ভাষাটা একটু কঠিন, আমি যদি তোমাকে সিম্বল করে দিই। তো এখানে আমাকে বলতেছে কি যে ধরা যাক আমি কী করছি, এখানে একটা পাত্র আনি, তোমাকে বুঝে আসো, ধরে এটা আনতেছি। তো এখানে আমরা যেটা করছি, যদি আমি সলিউশন লিখি এখানে দেখো, আমি এখানে একটা FeSO4 এর দ্রবণ তৈরি করছি, এবং এই দ্রবণের আয়তন দেওয়া আছে কতটুকু, 75 সেন্টিমিটার কিউব। এবং এখানে অম্লায়িত দ্রবণ মানে আমি এখানে ধরা যাক মাধ্যম হিসেবে অম্ল ব্যবহার করবো, অর্থাৎ H2SO4কে ব্যবহার করব। তাহলে যেহেতু আমরা অম্লায়িত দ্রবণ বলছে, এর মানে এখানে আমি মাধ্যম হিসেবে কি ইউজ করব, এখানে মাধ্যম হিসেবে হচ্ছে আমরা এখানে H2SO4কে ইউজ করব। তো আমি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করছি। কি অ্যাড করছি এখানে আমি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করছি। সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা দেওয়া আছে 0.095 মোলার। আর এখানে যতটুকু FeSO4 ছিল সম্পূর্ণকে জারিত করতে তোমার এখানে আমাদের এত সেন্টিমিটার কিউব লাগছে। তাহলে এটা ভলিউম লাগছে কতটুকু, এটা ভলিউম লাগছে 17.7 সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে আমরা কী বের করে ফেলতে পারি, এখানে আমরা আমাকে কী বের করতে বলছে, যে সরবরাহকৃত দ্রবণের প্রতি লিটারে কত গ্রাম ফেরাস সালফেট আছে। তাহলে এখানে কত গ্রাম ফেরাস সালফেট আছে সেটা বের করতে বলছে 1 লিটারের মধ্যে, আর কত গ্রাম আয়রন উপস্থিত আছে সেটা বের করতে বলছে। একটা কাজ করে দেখো, যে আমরা একটা বের করতে পারি না যে এত, এখান থেকে এটার মোল সমান আমরা ইজিলি বের করে ফেলতে পারি। এখান থেকে আমরা বের করে ফেলতে পারি N of KMnO4, সেটা আসবে কত, S × V আসবে। তাহলে S হচ্ছে এখানে 0.095 আর V হচ্ছে তোমার 17.7 মিলিলিটার। এটাকে জাস্ট আমরা 10⁻³ দিয়ে গুণ করে লিটারে নিয়ে গেলাম। তাহলে দেখো এখানে কত আসবে, 0.095 × 17.7 × 10⁻³। তাহলে এটা আসছে তোমার কাছে 1.6815 × 10⁻³ মোল চলে আসছে। তাহলে এটা করে বোঝার চেষ্টা করে এখানে, সেটা হচ্ছে এত মোল। আমরা এখন দেখার চেষ্টা করব যে এত মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত মোল FeSO4কে আসলে তোমার হচ্ছে এখানে জারিত করছে। তা আমি যদি ওটা মোলসা বের করতে পারি, তাহলে আমি এটা কী বের করে ফেলতে পারবো, ভর বের করে ফেলতে পারবো। তো ওই ভরটা বের হবে 75 সেন্টিমিটার কিউবে কতটুকু ভর আছে, আমাকে বের পরে 1 লিটারে কতটুকু ভর আছে সেটা লাগবে। তাহলে অ্যাট ফার্স্ট আগে চলো বের করি এখানে এত আয়তনে, মানে এত মোল সংখ্যা KMnO4 কত মোল FeSO4কে জারিত করতে পারে, সেটা হবে 75 সেন্টিমিটার কিউবে এত মোলকে জারিত করছে, বা এত ভর, সেখানে ভর বের করবো। তাহলে 75 সেন্টিমিটার কিউবকে এত ভর জারিত করছে, তাহলে 1 লিটারে কত ভর জারিত করবে সেটা বের করতে হবে। তারপরে 1 লিটারে কত আয়রন বের করতে হবে সেটা আমরা বের করতে পারবো। কেমন? তাহলে দেখো আসো অ্যাট ফার্স্ট আমরা এখানে বের করার চেষ্টা করি। আসো বিক্রিয়া কী হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মাধ্যম হিসেবে H2SO4কে রাখবো, এখানে আমরা রাখছি FeSO4। তাহলে এখানে যখন বিক্রিয়া হবে, দেখো বিক্রিয়ার ফলে এখানে কি উৎপন্ন হয়, এখানে থাকে 5, এখানে থাকে তোমার 1, তারপর এখানে হবে তোমার কাছে K2SO4, এখানে হবে তোমার কাছে হচ্ছে MnSO4, এখানে হবে তোমার কাছে হচ্ছে যে Fe2SO4 হবে, প্লাস এখানে হবে তোমার কাছে হচ্ছে যে 4 মোল তোমার কাছে এখানে পানি হবে, 4 মোল তোমার কাছে পানি হবে। সমতা করতে গেলে এখানে একটা হাফ আনতে হবে, তারপরে তোমার এখানে 5/2 আনতে হবে, এখানে 4 আনতে হবে। তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলে এখানে কত আসবে, 2 KMnO4 প্লাস 8 H2SO4 প্লাস 10 FeSO4। এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, K2SO4 তৈরি হচ্ছে, প্লাস 2 MnSO4 তৈরি হচ্ছে, প্লাস 5 Fe2SO4 তৈরি হচ্ছে, প্লাস 8 H2O তৈরি হচ্ছে। তাহলে এখন আমাকে কিসের সম্পর্কে দেওয়া আছে ইনফরমেশন, এটা সম্পর্কে আমি ইনফরমেশন জানি, আমি এখন এটা সম্পর্কে ইনফরমেশন বের করব। তাহলে আমি লিখবো এখানে তোমার যে পরে বিষয়টা লিখবো 2 মোল KMnO4
2 মোল KMnO4 বিক্রিয়া করে 10 মোল FeSO4 এর সাথে FeSO4 এর সাথে, ঠিক আছে। তাহলে ক্যামের উপরে মোল সংখ্যা দেওয়া কত 1.6815 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল KMnO4 বিক্রিয়া করে 10/2 ইন্টু 1.6815 ইন্টু 10⁻³ মোল FeSO4 এর সাথে। তাহলে এখান থেকে দেখো কত মোল আসবে, এটা তাহলে আসবে এখানে এটার সাথে জাস্ট আমরা গুণ করবো 5 দিয়ে, তাহলে আসবে 8.4075 ইন্টু 10⁻³ মোল FeSO4 এর সাথে, এত মোল FeSO4 এর সাথে। তাহলে FeSO4 কি বেড়ে গেছে, এখানে FeSO4 এর মোল সংখ্যা বেড়ে গেছে। বাট এটা কত সেন্টিমিটার FeSO4 এর মোল বলো তো? এটা তো হচ্ছে 75 সেন্টিমিটার কিউব। আমার তো 1 লিটারের মধ্যে সব হিসাব করা লাগবে। তাহলে এখানে আমাকে বলবো, তাহলে তোমার হচ্ছে যে আমরা বলবো এখানে 75 সেন্টিমিটার কিউব, আর যেটাকে আমরা 75 ml বলবো। 75 ml এ ফেরাস সালফেট আছে 8.4075 ইন্টু 10⁻³ মোল। তাহলে 1 লিটার মানে 1000 ml, সুতরাং 1000 ml এ ফেরাস সালফেট আছে 8 পয়েন্ট, দেখো এখানে কত আসবে, তাহলে এটা আসবে তোমার এই যে এই ভ্যালুটা পুরোটা বসাবা ইন্টু করবা কত 1000 ডিভাইড বাই 75 করে দিবা, 1000 ডিভাইড বাই এখানে থাকবে 75, এত ml থাকবে। তাহলে দেখো এটা কত আসবে তোমার এখানে, তাহলে ইন্টু এখানে 1000 ml না মোল থাকবে, মোল এখানে থাকবে মোল, ডিভাইড বাই 75 করে দিবা, তাহলে আসবে এখানে 0.1121 মোল। এখন দেখো 1 লিটার, তাহলে আমরা বলতে পারি 1 লিটার দ্রবণে আমার কাছে এত মোল এটা আছে, তাহলে আমরা বলতে পারি 1 লিটার দ্রবণে আমাদের তাহলে এখানে N অফ FeSO4 এটা FeSO4 এটা আছে কতটুকু 0.1121 মোল। আমাকে কিন্তু আয়রনটাও বের করতে বসে, তাই না? এখানে আয়রনটাও দেখো বের করতে বসে, কত গ্রাম আয়রন আছে। তাহলে আয়রনের মোল সংখ্যা কিন্তু তাই হবে আয়রন, কারণ এই যে FeSO4 যখন ভাঙে FeSO4টাকে তুমি যদি আয়নে বিভক্ত করো, এখানে Fe2+ পাবা আর এখানে সালফেট 2- পাবা। তাহলে দেখো এখানে এই FeSO4 এর মোল সংখ্যা যত হবে এখানে তত মোল সংখ্যা হবে, কারণ দুটোতে 1 আছে সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা M অফ FeSO4 বের করে ফেলতে পারবো কিভাবে, জাস্ট এই মোল সংখ্যাটাকে এটার আণবিক ভর দিয়ে গুণ করে, আণবিক ভর কত আসবে 55.85, তাই না? এটা দেওয়া আছে না এখানে 55.85, হ্যাঁ, প্লাস সালফার হচ্ছে 32 হয়ে থাকে 4 × 16। তাহলে দেখো এখান থেকে কত আসবে, এটা কত গ্রাম আসবে দেখো, তার আনসার ইন্টু 55.85 প্লাস 32 প্লাস 4 × 16, তাহলে এখানে আসছে 17.022 গ্রাম আসছে। তাহলে ফেরাস সালফেটের ভর হচ্ছে আমার এতটুকু, তাহলে ফেরাস সালফেটের ভর হচ্ছে আমার কাছে এতটুকু, দেখো এটা হচ্ছে আমার ফেরাস সালফেটের ভর। আমি বক্স করে দিচ্ছি জিনিসটাকে, এখানে বক্স করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, এটা হচ্ছে আমার ফেরাস সালফেটের ভর। আর এটা হচ্ছে আমার এখানে বলছে আয়রনের ভর কত, তাহলে জাস্ট তুমি তখন আয়রনের আণবিক ভর দিয়ে গুণ দিবা, তাহলে আয়রনের মোল সংখ্যা হয় এত, আর আয়রনের যদি আণবিক ভর দিয়ে গুণ দাও জাস্ট 55.85, তাহলে কত পাবো দেখো 0.1121 ইন্টু 55.85, তাহলে আসবে 6.26 গ্রাম আসছে, 6.26 গ্রাম। এটা হচ্ছে আমি বক্স করে দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার 6.26 গ্রাম, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, বক্স করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে আমরা চলো নেক্সটে চলে যাবো, আসো মানে তাহলে এটা আমাদের প্রতি লিটারের মধ্যে আমরা এটাই বের করে ফেলছি যে প্রতি লিটারের মধ্যে কতটুকু ভর আসলে আছে। চলো নেক্সটে চলে যাই, আসো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে আমাকে এত সেন্টিমিটার কিউব এত মোলার সিআর, এটাকে টাইটেট করতে এতটুকু লাগছে, তো মোলারিটি কত এগুলো তোমরা এখানে ইজিলি পারবা, তাই না? জাস্ট বিক্রিয়া করার পর এখানে মোলারিটি ইজিলি বের করে ফেলবা। চলো একটু করে দেখাই দিয়ে আসো, যেখানে K2Cr2O7 আছে, যেহেতু এখানে কোনো মাধ্যম লেখা নেই তাহলে আমি সালফিউরিক অ্যাসিড ধরে নিব মাধ্যমটাকে এখানে, তাহলে এখানে আমরা H2SO4 কে মাধ্যম হিসেবে ধরে নিব। রিয়াকশন করতেছে কার সাথে? FeSO4 এর সাথে, FeSO4
তাহলে কি উৎপন্ন হবে এখানে খেয়াল করে দেখে আসো। অ্যাট ফার্স্ট তাহলে এখানে যে গণনা ঘটবে, এটা 6 এখানে বসাই দিব, এখানে 1 বসাই দিব। তারপর এখানে বসাবো হচ্ছে যে K2SO4, তারপর এখানে উৎপন্ন করবে Cr2SO4 3, তারপর এখানে উৎপন্ন করবে তোমার এখানে Fe2SO4 3, Fe2SO4 3, তারপর তোমার এখানে উৎপন্ন করবে 7H2O। তাহলে এখানে একটা 7 চলে আসবে, তারপরে তোমার এখানে হচ্ছে যে চলে আসবে এটা 3 চলে আসবে একটা এখানে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের সমতা হয়ে গেছে আসলে, আর বাকিটুকু এখানে কিছু করার নেই। তাহলে এখানে আমাকে বলছে কি যে আমাকে এখানে এটা সম্পর্কে সব জানা আছে যে N অফ, আমরা কিন্তু চাইলে K2 Cr2O7টা বের করতে পারি। কত আসবে সেটা S ইন্টু ভি, তাহলে S হচ্ছে 0.33 আর ভি কত এখানে 61.33 মিলিলিটার। জাস্ট এটাকে 10⁻³ দিয়ে গুণ দিব, লিটারে চলে যাবে। তাহলে 0.033টাকে জাস্ট আমরা 61.33 ইন্টু 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আসছে এটা 2.02389 ইন্টু 10⁻³ মোল চলে আসছে এখানে। তাহলে এরপরে আমরা N বের করে ফেলছি এটার। তাহলে এখান থেকে আমাদের কী বের করতে হবে, FeSO4 এর মোলারিটি বের করতে হবে। তাহলে আমরা তখন বলবো এখানে যে 1 মোল K2 Cr2O7 বিক্রিয়া করে তোমার এখানে 6 মোল FeSO4 এর সাথে। তাহলে সুতরাং তাহলে K2 Cr2O7 এর মোল সংখ্যা কত 2.02389 ইন্টু 10⁻³ মোল। এত মোল K2 এটা একটু পাশে নিয়ে আসো। হ্যাঁ, তাহলে এটা একটু পাশে আনি। এত মোল K2 Cr2O7 বিক্রিয়া করে, তাহলে 6 ইন্টু 2.02389 10⁻³ মোল FeSO4 এর সাথে। তাহলে এখান থেকে আমাদের FeSO4 এর মোল সংখ্যা এখানে বেড়ে গেছে। দেখো এটা 6 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আসছে 1.214, তারপরে তোমার 3333 ইন্টু 10⁻² মোল FeSO4 এর সাথে। তাহলে এটার মোলারিটি বের করার কোনো ব্যাপার না। এখন S মানে হচ্ছে এখানে N/V, S মানে এখানে আমাদের কত N/V। তাহলে চলো ভ্যালুগুলো বসাই দিয়ে আসি এখানে আমরা। N মানে কত, এখানে N মানে বের করছি আমরা 1.21433 টাইমস 10⁻², আর ভি হচ্ছে লিটারে বসাতে হবে 47.65 আছে সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে 10⁻³ দিয়ে গুণ করে লিটারে নিলাম, তাহলে এটাকে জাস্ট আমরা 47.65 10⁻³। তাহলে এটা আসছে আমার কাছে 0.25, দেখো এটা কত আসছে এখানে 0.254844 এত মোলার চলে আসছে এটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের আনসার। তোমরা বক্স করে দিচ্ছি এখানে, আমরা এখানে বক্স করে দিচ্ছি এখানে। ওকে, বক্স করে দিচ্ছি। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, হোপফুলি সবাই অঙ্কটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আমরা এখানে নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে আমাকে এত মোলার ঘনমাত্রার 10 ml সোডিয়াম অক্সালেট দ্রবণকে সম্পূর্ণভাবে টাইট্রেট করতে এত মোলার K2 Cr2 এর কতটুকু আয়তন প্রয়োজন। দেখো এখানে তুমি সোডিয়াম অক্সালেটকে নিছো এখানে, ভালো কথা। তো সোডিয়াম অক্সালেটকে নেওয়ার পরে তোমার এখানে বলছে সম্পূর্ণভাবে টাইট্রেট করতে কতটুকু K2 Cr2O7 দ্রবণ প্রয়োজন আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা করার চেষ্টা করি। আসলে এখানে দেখো, এখানে যে ঘটনাটা ঘটবে সলিউশন, আগে রিয়াকশন লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কিন্তু K2 Cr2O7 নিছি, তো K2 Cr2O7 নিছি। এখন এখানে আমাকে মাধ্যমের কথা লেখা নেই, আমি মাধ্যম হিসেবে ধরা যাক H2SO4কে নিব, আর আমি নিচে এখানে সোডিয়াম অক্সালেটকে, অর্থাৎ Na2C2O4। অক্সালিক অ্যাসিড হলে H2C2O4 হইতো, সোডিয়াম অক্সালেট হলে Na2C2O4 হয়। তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো, এখানে ফার্স্ট অফ অল নিয়ম কিন্তু আগেরটাই, এখানে 6 এসে বসবে, আর অক্সালিক অ্যাসিডের বেলায় যেরকম 2 হইতো না, তাহলে এখানে এটা 2 আসবে, 2টা এখানে এসে বসবে। ঠিক আছে, দেন এখান থেকে কী তৈরি হয়, তোমার এখানে K2 থেকে তোমার এখানে তৈরি হবে K2SO4 তৈরি হবে, তারপর প্লাস এখানে তৈরি হবে Cr2, তারপরে তোমার এখানে SO4 3 তৈরি হবে, তারপরে তোমার কাছে এখানে তৈরি হবে হচ্ছে দেখো ভালো করে, এই যে এখান থেকে তো CO2 তৈরি হবে, আর এখান থেকে এটাই কিন্তু এখন ধাতব পার্ট আছে। তো আমরা বলছিলাম জারক ও বিজারকের ধাতব পার্ট অরতম অংশের সাথে যুক্ত হয়, তাহলে এখানে কিন্তু SO4 সাথে যুক্ত হবে। তাহলে এখানে হবে Na2SO4 তৈরি হবে, আর সবশেষে এখানে যত মোল এখানে পানি থাকবে 14টা আছে, তাহলে 14টা
পানি এখানে আসলে তৈরি হবে। ঠিক আছে, দেখো কি করছি এখানে ভাই, কিচ্ছু করি নেই। এটাতে ধাতব অংশগুলো এটা অর্ধবংশীয় যুক্ত করছি, এটা ধাতব অংশ অর্ধবংশীয় যুক্ত করছি, আর এটা CO2 কনভার্ট হয় সেটা দেখছি, আর এটা Cr2SO4 কনভার্ট হয় সেটা দেখছি, আর কিচ্ছু না। সমতা করার পালা। তাহলে এখানে এটা 2 দিতে হবে, এখানে 12 আছে, তাহলে এখানে এটা 12 দিতে হবে, 6 দিয়ে 12, তাই না? 6 দিয়ে এখানে 12 দিতে হবে, এখানে 6 আছে, এখানে 6 দিতে হবে, তারপরে তোমার এখানে 2 আছে, তাহলে এখানে 2 দেওয়া লাগবে, তাহলে এখানে 14 আছে, তাহলে এখানে তোমার 14 দেওয়া লাগবে। তখন এখানে সমতা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে কি বলছে এখানে কোয়েশ্চনের মধ্যে, আমার এখানে বলতেছে 0.1 ঘনমাত্রার এত ml সোডিয়াম অক্সাইড দ্রবণকে। তাহলে আমার কিন্তু এটা সম্পর্কে সব ইনফরমেশন জানা আছে সোডিয়াম অক্সাইড সম্পর্কে। তাহলে আমি এখানে n বের করে ফেলতে পারি না, তাহলে n of Na2C2O4 এটা আসবে 0.1 ইন্টু 10, তাহলে ইন্টু 10 ইনভার্স অফ 3, তাহলে কত আসবে এখানে দেখো 0.1 ইন্টু 10 ইন্টু 10 ইনভার্স অফ 3, তাহলে এটা আসবে 10 ইনভার্স অফ 3, শুধুমাত্র 10 ইনভার্স অফ 3 মোল আসছে। তারপরে আমাকে বলছে এটা অ্যাক্টিভ করতে এত মোলার কতটুকু আয়তন প্রয়োজন। তাহলে আমরা যদি এটা বোর সংখ্যা বের করতে পারি তাহলে আয়তনটা ইজিলি বের করে ফেলতে পারবো। তার মানে বলতে পারবো এখানে 6 মোল এটা বিক্রিয়া করে 2 মোল এটার সাথে, তার মানে বলতে পারবো 6 মোল Na2C2O4 বিক্রিয়া করে 2 মোল K2Cr2O7 এর সাথে, K2Cr2O7 এর সাথে। তাহলে এখানে আমরা বলতে পারবো সুতরাং এই যে 10 ইনভার্স অফ 3 মোল এইটা বিক্রিয়া করে 2 গুণন 10 ইনভার্স অফ 3 ডিভাইডেড বাই 6 মোল এই যে K2Cr2O7 এর সাথে, K2Cr2O7 এর সাথে। তাহলে এখান থেকে দেখো আমাদের বেরিয়ে আসবে কত, 2 গুণন 10 ইনভার্স অফ 3 ডিভাইডেড বাই 6, তাহলে আসবে এখানে 3.33 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল K2Cr2O7 এর সাথে। ঠিক আছে, তাহলে K2Cr2O7 এর কিন্তু আমরা মোল সংখ্যা এখানে পেয়ে গেছি। তাহলে এখন আমাকে এখানে আয়তন দরকার, তাহলে আয়তন V ইকুয়াল টু কিন্তু হচ্ছে যে N/S, তাহলে এখানে দেখো N/S যেহেতু N তো আমরা এখন এখানে জানি, N এখানে কত, N এখানে হচ্ছে 3.33 ইন্টু 10 ইনভার্স অফ 4, আর S হচ্ছে এখানে 0.04। তাহলে দেখো এটাকে জাস্ট 0.04 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আসছে এখানে 8.33 ইন্টু 10 ইনভার্স অফ 3 লিটার আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। সো আমি বক্স করে দিচ্ছি জিনিসটাকে, এখানে বক্স করে দিলাম। হ্যাঁ, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই আসো। তাহলে দেখো আমাকে কি বলতেছে এখানে, আমাকে বলা হচ্ছে শক্তিশালী ক্ষারীয় মাধ্যমে 0.05 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের 25 ml কে সম্পূর্ণরূপে বিজারিত করতে H2O2 এর কতটুকু প্রয়োজন। এখানে একটা কনফিউশন তোমাকে আমি ক্লিয়ার করি। দেখো আমরা সবাই জানি যে আমাদের যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা থাকে সেটাকে যদি আমি অম্লীয় মাধ্যমে চালনা করি, অম্লীয় মাধ্যমে যদি আমি রাখি তাহলে সেটা কিসে কনভার্ট হয়, Mn2+ কনভার্ট হয়। যদি আমি ক্ষারীয় মাধ্যমে রাখতাম, ক্ষারীয় মাধ্যমে, তাহলে সেটা কনভার্ট হতো কোথায়, ওই যে K2MnO4 কনভার্ট হয়। আর যদি আমি নিরপেক্ষ মাধ্যমে রাখি তাহলে সেটা MnO2 কনভার্ট হয়। কিন্তু এখানে একটা কাহিনী আছে, এই যে K2MnO4 এটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ, এটা আবার পরবর্তীতে ভেঙে গিয়ে MnO2 কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়, MnO2 কনভার্ট হয়। তাই আমরা যখন ম্যাথ করার সময় আমাকে যদি ক্ষারীয় মাধ্যম বলে অথবা নিরপেক্ষ মাধ্যম বলে, আমরা KMnO4 কোথায় কনভার্ট করব, আমরা KMnO4 হচ্ছে আমরা এখানে MnO2 কনভার্ট করব, বুঝতে পারছি সবাই আমরা, যে যখন আমরা ম্যাথ করব আমাকে যদি অম্লীয় মাধ্যম বলে তাহলে Mn2+ কনভার্ট করব, আর যদি ক্ষারীয় মাধ্যম বলে বা নিরপেক্ষ মাধ্যম বলে আমরা MnO2 কনভার্ট করব। তাহলে এখানে আমি একটা নোট লিখে দিতে পারি। এখানে আমরা চলো নোট লিখে দিয়ে আসো। এখানে আমরা একটা, সেই নোটটা হচ্ছে কি দেখো, এখানে আমরা নোট লিখে দিয়ে আসো। সেই নোটটা হচ্ছে আমার এখানে এই যে KMnO4 যেখানে এই ক্ষারীয় বা নিরপেক্ষ মাধ্যম বলা হলে
মাধ্যম বলা হলে MnO2 তে পরিণত করি, MnO2 তে পরিণত করি। ঠিক আছে, মানে যদি আমাকে নর্মালি কিন্তু ক্ষারীয় মাধ্যমে K2MnO4 হওয়ার কথা, কিন্তু K2MnO4টা আসলে অ্যাকচুয়ালি ভেঙে গিয়ে MnO2 তে কনভার্ট হয়ে যায়। তাই আমরা একেবারে কিসে বিবেচনা করব, যে এখানে আমরা বিবেচনা করব যেটা আমাদের ক্ষারীয় মাধ্যম হোক বা নিরপেক্ষ মাধ্যম হোক, আমরা KMnO4 বললে ম্যাথমেটিক্স আমরা এটাকে MnO2 তে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে চলো আমরা সলিউশন করি। আসলে ম্যাথটাতে আমরা দেখো এখানে, তো এই ম্যাথটাতে আমাকে KMnO4 কে নেওয়া হয়েছে, আর এখানে আমাদের কাছে H2O2 কে নেওয়া হয়েছে। অম্লীয় মাধ্যম বললে এখানে আমরা কি দেখাই বলো তো একটা জিনিস, ওই যে একটা এক্সট্রা করে এখানে আমরা H2SO4 দেখাই। তো ক্ষারীয় মাধ্যম বললে এই H2SO4টা আসলে এখানে দেখানোর দরকার নাই, সরি ওই যে তখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা H2SO4 এরকম কিছু দেখানোর দরকার নাই। বাট অম্লীয় মাধ্যম বললে আমরা কিন্তু একটা H2SO4 এখানে দেখাই। আচ্ছা দেখো, এই দুইটার মধ্যে যখন রিয়াকশন ঘটবে ক্ষারীয় মাধ্যমে, তাহলে কি উৎপন্ন হবে? এই জিনিস আমার কোথায় কনভার্ট হবে? এই জিনিস আমার কনভার্ট হবে MnO2 তে। একটা জিনিস দেখো, যখন আমার KMnO4টা MnO2 তে কনভার্ট হয়, তার তুল্য সংখ্যা কিন্তু কত হয়ে থাকে? তার তুল্য সংখ্যা কিন্তু হয়ে থাকে 3। তাহলে 3টা বসবে কার আগে? এর আগে বসবে। আর H2O2 যখন O2 তে কনভার্ট হয়, তখন তার তুল্য সংখ্যা হয়ে থাকে 2। তাহলে সেই 2টা কোথায় বসবে? সেই 2টা বসবে এখানে আগে। দেখো H2O2 কিন্তু O2 তে কনভার্ট হবে, তাহলে H2O2 যখন O2 তে কনভার্ট হয়, তার তুল্য সংখ্যা হয়ে থাকে 2 বসে এখানে। আর KMnO4 যখন আমার MnO2 তে কনভার্ট হবে, তখন তার তুল্য সংখ্যা হয়ে থাকে 3, সেই 3টা এখানে বসে। এগুলো একটা এক্সেপশনাল ম্যাথ, এগুলো পরীক্ষার চান্স কম। আচ্ছা, তারপর এখানে কি আছে? এখানে K যেটা আছে এখানে, তাহলে Kটা কি উৎপন্ন করবে? KOH তৈরি করবে একটা, আর এখানে তোমার যথারীতি পানি তৈরি হবে। যথারীতি এখানে কি তৈরি হবে? এখানে পানি তৈরি হবে। কিন্তু এখানে কিছু কাহিনী আছে, চলো আমরা দেখার চেষ্টা করি, সমতা করি। আসো, এখানে 2Mn আছে, তাহলে এখানে 2Mn দাও, 2KOH দাও, তাহলে 3O2 দাও। ঠিক আছে, তারপরে তোমার এখানে কী হবে দেখো, এখানে তোমার কাছে দেখো, এখানে অলরেডি আমাদের 2টা হাইড্রোজেন এখানে খরচ হয়ে গেছে। এখানে আছে কয়টা হাইড্রোজেন? এখানে আছে 6টা হাইড্রোজেন। ঠিক আছে, 6টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন এখানে খরচ হয়ে গেছে, তাহলে বাকি আছে কয়টা? 4টা। তাহলে 4টা হাইড্রোজেন যদি বাকি থাকে, তাহলে এখানে আচ্ছা আর একটা জিনিস দেখো, এখানে আছে 4টা অক্সিজেন বাকি আছে। এখানে 4টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন ইন্টু 2টা অক্সিজেন, 8টা অক্সিজেন আছে। তাহলে এখানে একটা কি দিতে হবে? এখানে একটা এখানে অলরেডি আমাদের 2টা খরচ হয়েছে, আবার এখানে 2টা খরচ হয়েছে। তাহলে আচ্ছা দেখো, হিসাব করে আমি দেখো সমতা করি। এখানে অক্সিজেন আছে কয়? এই অক্সিজেনটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ 3O2 ছিল, 3O2 কে ফিল আপ করে ফেলছি। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা নিয়ে চিন্তা করি। এখানে 8টা অক্সিজেন আছে না, তার মধ্যে এখানে দেখো 2 আর 2 গুণগুলো 4টা অক্সিজেন এখানে চলে গেছে, 2টা অক্সিজেন এখানে চলে গেছে, তাহলে বাকি 2টা অক্সিজেন থাকবে, সেখানে 2H2 দেখা দাও, শেষ। দেখো এই হাইড্রোজেনটা অটোমেটিক সমতা হয়ে গেছে। আরেকবার বোঝা বলি, দেখো এখানে তোমার 8টা অক্সিজেন আছে, এটাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এটাকে আমি এখানে দিয়ে দিছি। তাহলে এখানে আছে 4টা, এখানে আছে 2টা, 6টা হয়েছে, তাহলে এখানে থাকবে 2টা হাইড্রোজেন। এখানে 4টা আছে, এখানে আছে 6টা, 2টা 6টা, আর এখানে দেখো 6টা হাইড্রোজেন আছে। ঠিক আছে, সমতা হয়ে গেছে। তাহলে আশা করি সবাই আমরা বুঝতে পারছি। এখন আমাকে কিসের ব্যাপারে দেওয়া আছে ইনফরমেশন? আমাকে বলতেছে এই যে KMnO4 এটার ঘনমাত্রা দেওয়া, এটার আয়তন দেওয়া আছে। তাহলে আমরা এটা সম্পর্কে সব জানি, KMnO4 সম্পর্কে আমরা সব জানি। আমাকে H2O2 এটার ঘনমাত্রা বের করতে বলছে, তাহলে আমরা অ্যাট ফার্স্ট আগে KMnO4 এর মোল সংখ্যা বের করতে হবে। তাহলে N of KMnO4 এটা এগুলো আসবে S ইন্টু V 0.05, আর V কত? এখানে V হচ্ছে 25 ml। সো 25কে জাস্ট আমরা এখানে 10 ইনভার্স অফ 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে দেখেন এখানে কত আসবো, আমরা কত পাবো? তাহলে আমরা এখানে 0.05 ইন্টু 25 ইন্টু 10 ইনভার্স অফ 3, তাহলে এটা পাবো হচ্ছে আমরা এখানে 1.25 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল পাবো। তারপরে N of KMnO4 আমরা বের করে ফেলছি, তাহলে আমরা এখন বলবো এখানে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 3 মোল H2O2 সাথে। তাহলে এখানে আমরা বলবো 2 মোল KMnO4 বিক্রিয়া করে 3 মোল H2O2 এর সাথে। তাহলে সুতরাং KMnO4 এখানে কয় মোল আছে? 1.25 10 ইনভার্স অফ 3 মোল, 1.25 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল। এই যেখানে এটাকে একটু পাশে নিয়ে আসি, এত মোল KMnO4 বিক্রিয়া করে 3 গুণন 1.25 10 ইনভার্স অফ 3 ডিভাইডেড বাই এখানে হবে এটা 2 এত মোল H2O2 এর সাথে। তাহলে দেখো নেক্সট পৃষ্ঠায় কত আনসার আসবে এখানে। তাহলে যদি আমি বের করি এখানে 3 ইন্টু 1.25 10 ইনভার্স অফ 3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এখানে 2,
তাহলে আসবে 1.875, এখানে আসছে কত 1.875 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল, 10 ইনভার্স অফ 3 মোল H2O2 এর সাথে, H2O2 এর সাথে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিন্তু H2O2 এর মোল সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এখন আমরা এটার ঘন আয়তনে জানি, ঘনমাত্রা বের করে ফেলতে পারবো। তাহলে S অফ H2O2 এটা ইকুয়াল টু আসবে N/V। তাহলে এটা এখানে আসবে কত, সূত্র হচ্ছে N/V। তাহলে এখানে দেখো বসাই দিয়ে আসো, N এখানে করে দেওয়া 1.875 ইন্টু 10 ইনভার্স অফ 3, আর ভলিউম এখানে দেওয়া কত, ভলিউম দেওয়া এখানে 15 ml। তাহলে 15 ইন্টু জাস্ট তোমার এখানে 10 ইনভার্স অফ 3, তাহলে এখানে আসবে কত আনসার ডিভাইডেড বাই 15 ইন্টু 10 ইনভার্স অফ 3। তাহলে এখানে আসছে 0.125 মোলার। সো এটা হচ্ছে আমার S। তাহলে হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি অঙ্কটা। এই অঙ্কে জাস্ট একটাই জিনিস ঝামেলা ছিল, যদিও ক্ষারীয় মাধ্যম লেখা, তারপরে কিন্তু এখানে KMnO4টা কোথায় কনভার্ট হবে, MnO2-তে কনভার্ট হবে, ঠিক আছে। আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে জিনিসটা এখানে গেল। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা শেষ। আমরা তো একটা কাজ করি, নেক্সট অঙ্কটাকে আমরা তো এখানে আগের বিষয় নিয়ে আসি। তো আমরা এই অঙ্কটাকে কাট করলাম, এটাকে চলো এখানে আনসার নিয়ে আসি, আসো। আচ্ছা, এখানে চলো নিয়ে আসি, আমরা অঙ্কটা করি আসি এখানে আমরা, দেখো। আর এখানে আমি আনসার লিখে দিই, ওকে। এই অঙ্ক আমাকে বলতেছে কি, এখানে আমাকে একটা পাত্র এ দেওয়া আছে, যেখানে একটা KOH দ্রবণ আছে 50 ml, KMnO4 আছে 35 ml, H2C2O4 আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে আমাকে বলতেছে তোমার এখানে যে পাত্র এ এর ক্ষারীয় মাধ্যমে সি এর দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে পাত্র বি এর দ্রবণের পুরোটাই ব্যবহার করা হলো। পাত্র বি দ্রবণের ঘনমাত্রাটাকে তুমি কি এককে হিসাব করো, তুমি হচ্ছে যেখানে হচ্ছে যে ভাই ppm একক হিসাব করো, এবং তোমার হচ্ছে যেখানে কী বের করতে বলছে, শতকরা পরিমাণ কত হবে সেটাও তোমার এখানে দেখাইতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আস্তে আস্তে করাও, চলো আমরা করার চেষ্টা করি, আসো। এখানে কী হবে এখানে দেখার চেষ্টা করি, আসো আমরা এখানে অ্যাট ফার্স্ট। এখানে আমাকে কী বলছে, এখানে আমাকে বলতেছে পাত্র এ এর ক্ষারীয় মাধ্যমে সি এর দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে কী বলছে, পাত্র এ এর ক্ষারীয় মাধ্যমে সি এর দ্রবণকে সম্পূর্ণভাবে জারিত করতে পাত্র বি এর দ্রবণে পুরোটাই ব্যবহার করা হলো। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি তিনটাকে এক পাত্রে মিশিয়ে মানে জগা খিচুড়ি বানাইছি। এরপর আমাকে বলতেছে পাত্র বি দ্রবণের ঘনমাত্রাটাকে ppm এরকম শতকরা এককে ঘনমাত্রাটা প্রকাশ করো। আচ্ছা, তাহলে মানে এখানে যে এখানে আমাকে বেসিক্যালি এটা ঘনমাত্রা বের করতে হবে, এটা ঘনমাত্রা বের করতে পারলেই আমাদের কাজ খালাস। এখানে দেখো তাহলে অ্যাট ফার্স্ট আমাদের রিয়াকশনটা কী হবে, যদি আমি সলিউশন করতে চাই রিয়াকশনটা লিখতে পারলে হবে আমাদের। এখানে আছে আমার কাছে KMnO4 আছে, তারপর এখানে আমরা মাধ্যম হিসেবে KOH-কে রাখছি, মানে ক্ষারীয় মাধ্যম হিসেবে রাখছি আর কি KOH-টাকে। তো এটা আসলে না দেখালেও চলে, মানে বোঝা যাচ্ছে এটা ক্ষারীয় মাধ্যম। আর এখানে রাখছি কাকে আমরা, H2C2O4-কে রাখছি। সো ক্ষারীয় মাধ্যমটাকে না দেখালেও চলে আর কি। আচ্ছা, তাহলে কি উৎপন্ন হবে দেখো। আচ্ছা, এক সেকেন্ড, এটা তো এখানে এখানে KMnO4 থেকে কিন্তু এখানে কি তৈরি হবে, MnO2 তৈরি হবে, তাই না, যেহেতু ক্ষারীয় মাধ্যম বলছে। যেহেতু এখানে কি এটা কি, এটা কিন্তু ক্ষারীয় মাধ্যম, এটা এখানে ক্ষারীয় মাধ্যম। তাহলে এখানে ক্ষারীয় মাধ্যম হইলে আমার এখানে তৈরি হবে MnO2, তাহলে এখানে 3 বসবে, আর এটাতে কনভার্ট হবে CO2-তে, তাহলে এটাতে কিন্তু এখানে 2 বসবে আগে এখানে, ঠিক আছে। আচ্ছা, মানে এই হিসাবটা তো সবাই আমরা বুঝতে পারছি এখানে। তারপরে কি উৎপন্ন হবে এখানে, তারপরে তোমার এখানে দেখো এখানে MnO2 উৎপন্ন হয়ে গেছে, মানে আর বাদ বাকি এখানে যা আছে তা আসলে আমার দরকার নাই। আমাদের অ্যাকচুয়ালি কী দরকার, আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে এখানে আমাকে KMnO4 সম্পর্কে ইনফরমেশন দরকার, আর কোয়েশনে আমার এখানে H2C2O4 সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তো এই বাদ বাকি বিক্রিয়া তুমি লিখলেও পারো, নাও লিখলে পারো, আমাদের এটা যে রয়ে গেছে এটা লিখলেই কিন্তু হয়। সো পরীক্ষায় তুমি চাইলে এটাকে এভাবে করে লিখে দিয়ে আসতে পারো, মানে তোমার এটা তো দরকার নাই এখানে কী উৎপন্ন হচ্ছে না হচ্ছে এটা, আর তোমার এই জিনিসটা একটু দরকার এখানে, কেমন। আচ্ছা, হোপফুলি আমরা এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারছি। এখন তাহলে খেয়াল করে দেখো, আমরা তাহলে এখানে এটার মূল সংখ্যাটা বের করে ফেলতে পারি না, N অফ H2C2O4-এর। তাহলে এটা বের করলে কত আসবে দেখো এখান থেকে, N অফ H2C2O4, এটা যদি বের করতে চাই এটা আসবে S ইন্টু ভি, তাহলে S দেওয়া আছে 0.1, S দেওয়া আছে 0.1, আর ভি কত, এটার ভি দেওয়া আছে 25 ml, তার মানে এখানে হচ্ছে 25 ইন্টু হবে তোমার কাছে 10 ইনভার্স অফ 3 হবে। তাহলে কত আসবে এখানে 0.1 ইন্টু 25 ইন্টু 10 ইনভার্স অফ 3 হবে। তাহলে আসবে এখানে 2.5 আসছে ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল আসছে, ঠিক আছে। তাহলে এটা গেছে আমাদের N অফ H2C2O4 আমাদের এখানে বের হয়ে গেছে, ওকে। তাহলে এরপরে আমাদের কী বের করতে হবে এখানে, আমরা এখানে দেখতেছি এখানে 3 মোল, এটার সাথে বিক্রিয়া করে 2 মোল এটা, তাহলে আমরা বলতে পারবো তোমার এখানে 3 মোল, আমরা এখানে বলতে পারবো 3 মোল H2C2O4 বিক্রিয়া করে
2 মোল KMnO4 এর সাথে। তাইলে এখানে যে আছে তোমার কাছে 2.5 ইন্টু, দেখো এখানে কত আছে, এখানে আছে 2.5 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল H2C2O4 বিক্রিয়া করে 2 ইন্টু 2.5 ইন্টু 10 ইনভার্স অফ 3 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 3, ডিভাইডেড বাই হচ্ছে 3 মোল KMnO4 এর সাথে। তাহলে দেখো এটা কত আসবে, এখানে 2 ইন্টু 2.5 10 ইনভার্স অফ 3 ডিভাইডেড বাই তোমার এখানে কত, ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এখানে আসছে 1.667 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -3 মোল KMnO4 এর সাথে। তাহলে KMnO4 এর মোল সংখ্যা আমরা এখানে বের করে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে আমার কি দরকার, আমার KMnO4 এর ঘনমাত্রা দরকার। তাহলে KMnO4 এর ঘনমাত্রা S ইকুয়াল টু কত হবে, S অফ KMnO4, এটা ইকুয়াল টু হবে তোমার কাছে এখানে N/V হবে। তাহলে N হচ্ছে কত, এখানে 1.667 ইন্টু 10 ইনভার্স অফ 3, আর V দেওয়া আছে কত, এটার V দেওয়া আছে তোমার এখানে হচ্ছে 30 ml, তাহলে 30 গুণন 10 ইনভার্স অফ 3। তাহলে আনসারটাকে জাস্ট আমরা এখানে 30 ইন ডিভাইড বাই 10 ইনভার্স অফ 3 দিয়ে ভাগ করে দিব। তাহলে পেয়ে যাচ্ছে আমরা এখানে কত, দেখো এখানে পেয়ে যাচ্ছে আমাদের এখানে মোল সংখ্যা কত চলে আসছে, এটা নর্মাল মোডে যদি করি তাহলে আসছে 0.00 সামথিং এরকম, তোমার দেখো 0.00556 মোল চলে আসছে, সরি মোল পার লিটার চলে আসছে, মোল পার লিটার চলে আসছে। এটা হচ্ছে আমার ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে এখন আমাকে কোথায় বের করতে বলছে ঘনমাত্রাটাকে, ppm আমাকে বের করতে বলছে, পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন কীভাবে নিব, মোলটাকে জাস্ট আমাদের কোথায় নিতে হবে, মিলিগ্রামে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এখানে কী করবো, মোলটাকে গ্রামে নিতে হয় কীভাবে, এনকে গ্রামে নিতে হয় কীভাবে, এনকে গ্রামে নিতে হয়, এনকে জাস্ট আণবিক ভর দিয়ে গুণ দিয়ে কিন্তু গ্রামে চলে যাবে। তাহলে এই যে 0.0556 এটাকে আণবিক ভর দিয়ে গুণ দিব। পটাশিয়ামে থেকে 39, ম্যাঙ্গানিজে থেকে 55, O4 মানে 4 ইন্টু 16 হবে। আর তোমার এখানে আছে কোনটা, এখানে আছে 30 টাইমস 10, আচ্ছা এখানে আছে 1 লিটার, এটা তাহলে গ্রামে চলে গেছে। ঠিক আছে, আর এটা আছে 1 লিটার আছে এখানে, উপরে এটা কিন্তু গ্রামে চলে গেছে। তাহলে আবার মিলিগ্রামে কীভাবে নিব, জাস্ট 1000 দিয়ে গুণ করে দিব, যে S অফ KMnO4, জাস্ট উপরেটাকে আমি 1000 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো কত আসে, এটা আনসার ইন্টু 39 প্লাস 55 প্লাস 4 ইন্টু 16, তাহলে আসছে এখানে 8.77778 মিলিগ্রাম, সরি গ্রাম পার লিটার আসছে, গ্রাম পার লিটার আসছে। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ দিই আমরা, তাহলে আসছে 8777.778 মিলিগ্রাম পার লিটার, আর এটাকে লিখতে পারবো 8777.778 পার্টস পার মিলিয়ন। তাহলে ঘনমাত্রা আমাদের এখানে বের করে ফেলছি আমরা এখানে পার্টস পার মিলিয়নে। হোপফুলি আমরা এগুলো কিন্তু একটু কঠিন ম্যাথ, আমি কঠিন বলতে মানে প্রথম যে লেকচারগুলো সেগুলো থেকে একটু ডিফারেন্ট টাইপের, সো একটু চ্যালেঞ্জিং, কিন্তু পরীক্ষায় আসে কম। তারপরে চ্যালেঞ্জিং তুমি যদি একবার পারো, যতই কঠিন আসুক, তোমার কঠিন এটাও না, এটাও সোজা, বাট তুমি কিন্তু বুঝতে পারতেছো এগুলো কিন্তু একটু আগেরটা থেকে তুলনামূলক একটু অ্যাডভান্স লেভেলের। সো এগুলো যদি পারো তাহলে তোমার আর কোনো কিছু বাদ থাকবে না, আর এগুলো পারলেই তোমার বোর্ড HSC সব কভার হয়ে যাচ্ছে, বাট এগুলো যদি পারো তাহলে তোমার একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার হয়ে যাচ্ছে। আবার শতকরা ঘনমাত্রা বের করতে বলছে, শতকরা ঘনমাত্রা, তো এখানে আছে কি মোল পার লিটারে আছে, শতকরা ঘনমাত্রা আমরা বা মিলিগ্রাম পার লিটারে আছে। তো শতকরা ঘনমাত্রা আমরা কীভাবে বের করতে পারি, ওই যে তোমার এখানে যেমন এখানে যদি আমরা হিসাব এখানে আমরা বলতে পারি যে তোমার কীরকম, এখানে দেখো যে 1 লিটারের মধ্যে 1 লিটার বা 1000 ml এত গ্রাম আছে। আমরা এখানে বলতে পারি যে 1000 ml দ্রবণে দ্রব আছে 8.7778 গ্রাম। তাহলে 100 ml কতটুকু আছে, 100 ml দ্রবণে দ্রব আছে 0.87778 গ্রাম। তাহলে শতকরা একক কত হবে, তাহলে এখানে দেখো শতকরা ঘনমাত্রা যদি বের করতে চাই S অফ KMnO4, এটার শতকরা ঘনমাত্রা S অফ KMnO4 এটা হবে 0.87778% W/V। ঠিক আছে, W/V হবে। ওকে, সো শতকরা ঘনমাত্রাটা কিন্তু আমরা এখানে বের করে ফেলতে পারছি। আসলে আমি চলো এখানে বক্স করে দিয়ে আসো, সেটা বক্স করে দিচ্ছি। হোপফুলি আনসারটা সবাই আমরা বুঝতে পারছি, বক্স করে দিলাম। তাহলে এই জিনিস হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন, আশা করি এখানে কারো কোনো সমস্যা নাই। এরপর যখন আমি নেক্সট টাইমে আসো, নেক্সট টাইমে আমাকে বলতেছি কি 20 ml তোমার এত মোলার KMnO4 দ্রবণের মধ্যে 2 ml 1 মোলার H2SO4 যোগ করে নেওয়া হলো। এর দ্রবণ দ্বারা
15 ml আয়তনের H2O2 কোনো নমুনা জারিত করা যায়, H2O2 দ্রবণের মধ্যে H2O2 এর শতকরা পরিমাণ কত তোমাকে এখানে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলো এটা অঙ্কটা করার চেষ্টা করি। এখানে অ্যাট ফার্স্ট আমাকে যেটা করতে হবে, আমাদের এখানে KMnO4 সাথে H2SO4 আর H2O2 এখানে বিক্রিয়া করতে হবে। ঠিক আছে, তা চলো সলিউশন করি। আসে এখানে সলিউশনটা লিখি। তো এখানে আমার কাছে KMnO4 আছে, তো এর সাথে আমরা এখানে H2SO4 কে নিচ্ছি, আর এটার সাথে বিক্রিয়া করাচ্ছি আমরা এখানে H2O2 কে। তাহলে এখন দেখো এখানে কি রিয়াকশন উৎপন্ন হবে। এখানে H2SO4 সম্পর্কে না কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আজাইরা দেওয়া আছে, এটা হুদাই দেওয়া আছে, এটা কোনো দরকার নেই এখানে। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখানে যেটা হবে এখানে 5 হবে, এখানে 2 আসবে একটা। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমার এখানে কি আসবে দেখো, এরপর এখানে দেখো, এরপর এখানে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে MnSO4 তৈরি হবে, এখানে তৈরি হবে তোমার কাছে K2SO4 তৈরি হবে, এখানে অক্সিজেন তৈরি হয়, আর এখানে তোমার কাছে এখানে পানি তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে যদি সমতা করি আমরা, এখানে সমতাটা কি আসবে, এখানে 2Mn আসবে, K2 তো K2 ছিল, আর এখানে 5O2 ছিল, তাহলে 5O2 আসবে, এখানে আসবে 8H2O, তারপরে 16টা, তার মানে 10টা এখানে ফিল আপ হয়ে গেছে, তার এখানে 3 থাকবে। তো এখানে আমাকে তাহলে দেখো এটা সম্পর্কে ইনফরমেশন সব আমরা জানি, এটা সম্পর্কে ইনফরমেশন আমাকে বের করতে হবে এবং এটা শতকরা পরিমাণ বের করতে হবে। তাহলে এটাকে ঘনমাত্রা বের করবো, পরে সেই ঘনমাত্রাটাকে আমরা শতকরা পরিমাণে নিয়ে যাবো। চলো আস্তে করি আসো। তাহলে আমরা যদি এখানে N অফ KMnO4টা বের করতে চাই, সেটা কত আসবে, এখানে 0.05 ইন্টু 20 ইন্টু 10⁻³ আসবে। তাহলে দেখো এটা কত হবে, এখানে 0.05 ইন্টু 20 ইন্টু 10⁻³। তাহলে এই জিনিস আসছে আমার কাছে 0.0001 আসছে। তারপর আমরা তার এখানে বলবো তোমার এখানে যেহেতু এটা সম্পর্কে আমি জানি, তার 2 মোল KMnO4 বিক্রিয়া করে 5 মোল H2O2 সাথে, তার আমরা এখানে বলবো যে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 5 মোল H2O2 এর সাথে। তাহলে সুতরাং আমরা এখানে তাহলে বলতে পারি যে 0.001 মোল KMnO4 বিক্রিয়া করে 5 ইন্টু 0.001 ডিভাইডেড বাই 2 মোল H2O2 এর সাথে। তাহলে দেখো এটা কত আসবে, এখানে 5 ইন্টু 0.001 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে আসছে 0.0025 মোল। তাহলে H2O2 এর মোল সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের এত। তাহলে আমরা এখানে যদি মোল সংখ্যা পেয়ে থাকি, তাহলে এখানে আমরা এখানে আয়তনে কিন্তু জানি, ঘনমাত্রা বের করতে বলতে পারবো না। তাহলে S ইকুয়াল টু N/V। তাহলে N কত, এখানে N হচ্ছে তোমার এখানে 0.0025 মোল N, আর আয়তন কত 15 ইন্টু তোমার 10⁻³ অথবা আমরা কিন্তু এভাবে বলতে পারি, আমরা এখানে বলতে পারি যে আমার আয়তন এখানে 15 ml, আর 15 ml এর মধ্যে আমার এত মোল সংখ্যা আছে, তাই না? এটাই তো হচ্ছে কাহিনী যে H2O2 এটার আয়তন হচ্ছে এত, এটার মোল সংখ্যা হচ্ছে এত। তাহলে আমি বলতে পারি 15 ml H2O2, আর এটা তাহলে আমরা কারেসপন্ডিং ভরটা বের করে ফেলতে পারি না, এটা কিন্তু কারেসপন্ডিং কোনো ভর বের করে ফেলতে পারি। তাহলে আমরা এখানে M অফ H2O2 যদি ভর বের করতে চাই, M অফ H2O2, কারণ আমাকে W/V তে প্রকাশ করতে বলছে, ভর বাই আয়তনে। তাহলে ভর ইকুয়াল টু কত হবে, এটার মোল সংখ্যা হচ্ছে 0.0025, আর এটা হচ্ছে কত আসবে, এখানে 2 প্লাস এখানে আসবে 32, তাহলে এখানে আসবে 0.34 দিয়ে গুণ দাও জাস্ট, তাহলে আসবে 0.085 গ্রাম। তাহলে এত আয়তনে এত গ্রাম আছে, তাহলে আমরা বলবো 15 ml দ্রবণে দ্রব আছে, 15 ml দ্রব আছে, সেটা হচ্ছে 0.085 গ্রাম। তাহলে সুতরাং 100 ml দ্রবণে দ্রব আছে 0.085 ইন্টু 100 ডিভাইডেড বাই 15 গ্রাম। তাহলে এখানে কত আসবে, 100 ডিভাইডেড বাই 15, তাহলে আসবে 0.5667 গ্রাম। তাহলে 0.566 গ্রাম, 7 গ্রাম, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। বক্স করে দিচ্ছি জিনিসটাকে, আমরা এখানে বক্স করে দিলাম। তাহলে আচ্ছা আনসার কেন লিখতেছি, তাহলে এত গ্রামে পেয়ে গেছি, তাহলে 100 ml এর মধ্যে এত গ্রাম পাইছি। তাহলে আমাকে শতকরা একক বের করতে বলছে, শতকরা একক মানে কি, 100 ml এর মধ্যে কতটুকু ভর থাকে সেটাই পার্সেন্টেজ অফ W/V। তাহলে এখানে আমরা বলতে পারবো যে এখানে H2O2 S অফ H2O2 এটা হচ্ছে কত, 0.5667% W/V। তো এটা হচ্ছে আমার শতকরা পরিমাণ। আমি বক্স করেছি জিনিসটাকে এখানে,
বক্স করে দিছি এই জিনিসটাকে আমরা এখানে দেখো বক্স করে দিছি। ওকে, সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, সো হোপফুলি সবাই অঙ্কটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো, নেক্সট আমাকে বলছে 3.5 গ্রাম সবুজ ভিট্রিয়লকে, গ্রিন ভিট্রিয়ল। আচ্ছা, গ্রিন ভিট্রিয়লের সংকেত কীরকম আগে এটা দেখাই দিই, তাহলে তোমার কাছে অঙ্কটা সহজ মনে হবে। গ্রিন বা সবুজ ভিট্রিয়ল, সবুজ সবুজ ভিট্রিয়ল, ভিট্রিয়ল সবুজ ভিট্রিয়লের সংকেত হচ্ছে তোমার FeSO4.7H2O। তাহলে গ্রিন ভিট্রিয়লের সংকেত কীরকম, FeSO4.7H2O। আচ্ছা, এখন আমাকে বলতেছে যে আমার গ্রিন ভিট্রিয়লের পরিমাণ দেওয়া আছে 3.5 গ্রাম, এটাকে অম্লীয় মাধ্যমে, তার মানে H2SO4 আমি এটা দ্বারা জারিত করব। তো এখানে প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয় করতে বলছে, তার মানে অ্যাকচুয়ালি এটার এখানে ভেজাল আছে। তো এখানে প্রকৃতটা ফেরাস সালফেট কত হবে সেটা আমার এখানে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো প্রকৃত ফেরাস সালফেটের শতকরা পরিমাণ। ওকে, তো চলো আমরা তাহলে মানে এখানে কিন্তু আমাকে গ্রিন ভিট্রিয়লের কিন্তু পরিমাণ জিজ্ঞেস করে নেই, আমাকে কিন্তু গ্রিন ভিট্রিয়লের পরিমাণ জিজ্ঞেস করে নেই, আমাকে বলছে প্রকৃত ফেরাস সালফেটের শতকরা পরিমাণ। তার মানে আমাকে এখানে কিন্তু ফেরাস সালফেটের ভরটা বের করতে হবে, এবং তখন আমাকে দেখতে হবে এতটুকু গ্রামের মধ্যে ফেরাস সালফেট অ্যাকচুয়ালি কতটুকু আছে। পয়েন্টটা বুঝতে পারছো? এখানে দেখো, এটা কিন্তু এখানে যে ভরটা দেওয়া আছে এই ভরটা কিন্তু গ্রিন ভিট্রিয়লের ভর, বাট অ্যাকচুয়ালি প্রকৃত ফেরাস সালফেটে কতটুকু ভর আছে সেটা আমাকে দেখতে হবে এত নমুনার মধ্যে। তাহলে রিয়াকশনটা কি, রিয়াকশন দেখে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে এখানে রিয়াকশনটা কী হবে দেখো, রিয়াকশনটা তোমার এখানে হবে যে তুমি যদি K2Cr2O7 নাও প্লাস অম্লীয় মাধ্যম, তাহলে মানে H2SO4 নিছো, এখানে শুধুমাত্র ফেরাস সালফেট লিখলেও হয়, অথবা ফেরাস সালফেট 7H2 লিখলেও কোনো সমস্যা নেই, আমরা আগে দেখে আসছি। লাস্ট এখানে ফেরাস সালফেট 7H2 লিখে দিবা, এটি হচ্ছে কাহিনী। 6 বসবে এখানে, এখানে বসবে 1। তারপর এখানে উৎপন্ন হবে K2SO4 তৈরি হবে, প্লাস Cr2SO4 তৈরি হবে, প্লাস তোমার এখানে তৈরি হবে কি বলতো, এটা Fe2SO4 তৈরি হবে, প্লাস এখানে তোমার পানি তৈরি হবে। তাহলে এখানে কী হবে, এখানে K2 গেল, এখানে Cr2 এখানে গেল, Fe2 এখানে 6টা আছে, তাহলে এখানে 3 দিতে হবে একটা, তারপর 7 আছে 7 দাও, তারপর তুমি এখানে 7 দিয়ে দাও, দেখো সমতা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে, এটার আমি কিন্তু ভর জানি, মোল সংখ্যাও জানি, কিন্তু এটা মোল সংখ্যা কত হবে, N of K2Cr2O7, এটার মোল সংখ্যা হবে S দেওয়া আছে 0.02, V দেওয়া আছে 10.5, এটাকে জাস্ট 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে পাবো 0.02 ইন্টু 10.5 ইন্টু 10⁻³। তাহলে এটা আসবে তোমার, আমি যদি 0.1231 মোল আসছে, তাহলে এখানে আমরা বলতে পারি তখন এখানে যে এত মোল, তো আমার এখানে N of K2Cr2O7 চলে আসছে, তাহলে এখান থেকে এটার ভর আমরা বের করে ফেলতে পারবো। আমরা বলতে পারবো 1 মোল, এটা বিক্রিয়া করে 6 মোল এটার সাথে, তাহলে আমরা বলতে পারবো 1 মোল K2Cr2O7 বিক্রিয়া করে আমার এখানে 6 মোল FeSO4 সাথে। তাহলে সুতরাং 0.00021 মোল K2Cr2O7 বিক্রিয়া করে 6 ইন্টু 0.00021 মোল FeSO4 সাথে। তাহলে এখানে কত আসে, এটা FeSO4 মোল সংখ্যা জাস্ট এটাকে 6 দিয়ে গুণ দাও, তাহলে আসবে 0.00126 মোল। তাহলে এখান থেকে আমি ফেরাস সালফেটের ভর বের করে ফেলতে পারবো না, M of ফেরাস সালফেট, এটা কত আসবে 0.00126 ইন্টু এটা আণবিক ভর কত 55.85 প্লাস 32 প্লাস 4 গুণন 16, তাহলে আসবে আনসার ইন্টু 55.8 প্লাস 32 4 ইন্টু 16, তাহলে এখানে আসছে 0.19133 গ্রাম। তার মানে এটা হচ্ছে আমার কাছে প্রকৃত তোমার ফেরাস সালফেটের ভর। ঠিক আছে, তাহলে এখন আমি এটাকে জাস্ট কী করবো, এখানে আমরা মানে এখানে আমার কাছে দেখো সবুজ ভিট্রিয়ল এটার ভর হচ্ছে এতটুকু, তাহলে এটার মধ্যে ফেরাস সালফেটের ভর হচ্ছে এতটুকু, ফেরাস সালফেটের শতকরা পরিমাণ বের করতে বসে, তাহলে পার্সেন্টেজ অফ ফেরাস সালফেট এটা হচ্ছে কত হবে, তাহলে এখানে উপরে বসবে তোমার ফেরাস সালফেটের ভর, সেটা কত, উপরে বসবে ফেরাস সালফেটের ভর, সেটা হচ্ছে তোমার 0.19133, নিচে বসবে টোটাল ভর 3.5, আর উপরে এখানে বসবে 100%। তাহলে দেখো এটা কত আসবে 3.5 ইন্টু 100%, সেখানে আসছে 5.5
4666%। তাহলে ফেরাস সালফেটের পরিমাণ হচ্ছে 5.666%। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি আমরা এখানে এটা কিন্তু W/W হবে, কারণ এত গ্রামের মধ্যে এত গ্রাম পাচ্ছ। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করে এটা কী হবে, এটা W/W হবে যদি লিখতেই চাও আর কি, আর না ডিটেল লেখার দরকার নেই। হোপফুলি আমরা এই জিনিসটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তো অনেকগুলো না তোমার এখানে ইয়ে আছে, কী বলে, ভিট্রিওল আছে, যেমন গ্রিন ভিট্রিওল আছে, ব্লু ভিট্রিওল আছে, হোয়াইট ভিট্রিওল আছে। তো এগুলো আমাদের অনেকটু শিখে রাখা লাগবে আর কি, যেগুলো ইম্পর্টেন্ট। আমি তোমাকে চলো এখানে ছক করে একটু লিখে দিয়ে আসো। তো এখানে স্পেস থাকে কোথাও, দাঁড়াও এখানে আছে কিনা দেখি একটু করে। আচ্ছা, এখানে তো কোনো স্পেস নেই, আমি এটা এখানে কাজ করে আসো, লিখে দিয়ে আসো। যদি এটা আমরা আগে লিখছি সংকেতগুলো সব আমরা জানি, তারপরে এখানে লিখে দিয়ে আসো। কিছু ইম্পর্টেন্ট সংকেত তোমার মনে রাখা দরকার। একটা যদি আমাকে যদি কেউ বলে গ্রিন ভিট্রিওল, তাহলে সেই গ্রিন ভিট্রিওল এটার সংকেত হবে তোমার এখানে Fe(SO4.7H2O). তোমাকে যদি বলে যে ব্লু ভিট্রিওল, তাহলে তার সংকেত হবে কপার সালফেট.5H2O। তারপরে তোমাকে যদি কেউ বলে যে হোয়াইট ভিট্রিওল বা সাদা ভিট্রিওল, তাহলে সেই হোয়াইট ভিট্রিওলের সংকেত হবে জিঙ্ক সালফেট.7H2O। আর এরপর আরেকটা আছে তোমার এখানে ইপসম লবণ, এটা সংকেত হচ্ছে তোমার এখানে, শিখে রাখো, ওগুলো লাগতে পারে, ম্যাগনেসিয়াম সালফেট.7H2O। আর এটা শিখে রাখো এখানে গ্লুবার লবণ, এর সংকেত হচ্ছে তোমার এখানে Na2SO4.10H2O। তাহলে এই সংকেতগুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো আমরা এখানে নেক্সটে এখানে আমরা শিখছি এই অঙ্কটা দেখি। এত গ্রাম চুনাপাথর থেকে সব ক্যালসিয়াম অক্সাইডকে তোমার এতরূপে অধক্ষিপ্ত করা হলো। আচ্ছা, তাহলে আমার কাছে চুনাপাথর ছিল, তো সেই চুনাপাথরকে আমরা কী করছি এখানে, সেই চুনাপাথরকে আমরা এখানে এই যে ক্যালসিয়াম, তোমার এখানে ক্যালসিয়াম অক্সালেট এই রূপে অধক্ষিপ্ত করছি, সম্পূর্ণ অধক্ষেপ আলাদা করছি। দেন আমরা সেটাকে H2SO4 দ্রবীভূত করছি। দেন ওই দ্রবণটাকে আমরা AmR দ্বারা জারিত করছি। তাহলে এখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত? ইজি অঙ্ক, আমি তোমাকে লাস্টে বুঝাই বলি, টেনশন নিও না। দেখো এখানে যে কাজটা করা হয়েছে, ফার্স্টে আমার কাছে চুনাপাথর ছিল ক্যালসিয়াম কার্বনেট। তো সেই ক্যালসিয়াম কার্বনেটটা আমরা কী করছি এখানে বলো তো, ক্যালসিয়াম কার্বনেট আমরা এখানে অ্যাট ফার্স্ট এটা করছি আমরা এখানে এই যে ক্যালসিয়াম চুনাপাথরকে এতরূপে অধক্ষিপ্ত করা হয়েছে। এখন ক্যালসিয়াম কার্বনেটকে আমি এটাতে কীভাবে কনভার্ট করবো, আমার এখানে তাহলে H2C2O4 কানেক্ট যোগ করা লাগবে। তো যখন আমরা H2C2O4 যোগ করি, তাহলে এখানে তখন কি উৎপন্ন হয়, এখানে তখন উৎপন্ন হয় হচ্ছে তোমার এখানে CaC2O4 উৎপন্ন হয়, আর এখানে কার্বন ডাইঅক্সাইড, আর এখানে পানি তৈরি হয়। তো এটা কিন্তু অধক্ষিপ্ত হয়েছে। তো সেই অধক্ষেপটাকে আমরা কী করছি এখানে H2SO4 দ্রবীভূত করছি। তাহলে এই অধক্ষেপটাকে অর্থাৎ CaC2O4 এটাকে আমরা H2SO4 দ্রবীভূত করছি। দ্রবীভূত করলে এখানে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট, আর এখানে উৎপন্ন হবে বাকিটা H2C2O4। তো সেটাকে আমরা আবার এই KMNO4 দ্বারা জারিত করছি, অর্থাৎ KMNO4কে নিছি, এখানে H2SO4 ছিল মাধ্যম হিসেবে, আর আমরা এখানে নিছি H2C2O4কে। তাহলে এখানে কি তৈরি হবে, তাহলে এখানে তৈরি হবে হচ্ছে তোমার এখানে ফার্স্ট অফ অল K2SO4 তৈরি হবে, তারপর তৈরি হবে MnSO4 তৈরি হবে, তারপর তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তারপর এখানে তোমার কাছে পানি তৈরি হবে। এখানে একটা 5 আসবে, এখানে একটা 2 আসবে, তাহলে এখানে একটা 2 আসবে, এখানে একটা 10 আসবে, তারপরে এখানে তোমার হচ্ছে কত আসবে, এখানে আসবে তোমার 8 আসবে, তারপর এখানে আসবে তোমার 3 আসবে। সমতা কিন্তু হয়ে গেছে এখানে, কেমন? আচ্ছা, তো দেন ওই চুনাপাথরে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত? তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে কি বের করব, দেখো
আমাদের অ্যাকচুয়ালি এখানে বের করতে হবে যে তোমার ক্যালসিয়াম কার্বনের অ্যাকচুয়াল ভর কত আছে। সেই ভর থেকে আমরা অ্যাকচুয়াল ক্যালসিয়াম অক্সাইডের ভর পাবো। কারণ ক্যালসিয়াম কার্বনেটকে আবার তুমি যদি ভাঙাও, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি ভাঙাও, তাহলে কিন্তু তুমি এখানে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাও তাপ দিলে। তাহলে আমার কি দরকার? আমার দরকার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ। তো এটা যদি জানতে চাই তাহলে আমাকে ক্যালসিয়াম কার্বনেটের অ্যাকচুয়াল ভর জানতে হবে, যেটা বিক্রিয়া অংশগ্রহণ করছে। বাট এখানে একটা দেখো, এখানে ভর দেওয়া আছে, যেটা কিন্তু এখানে ভেজাল মিশ্রিত আছে। এখানে কি মিশ্রিত আছে? এই ভরটার মধ্যে ভেজাল মিশ্রিত আছে। তো KMnO4 সম্পর্কে সব তথ্য তোমার জানা আছে। তাহলে KMnO4টাকে ইউজ করে আমরা এখানে কি করব? আমরা এখানে এটারটা বের করব। তারপর এটাকে ইউজ করে আমরা এটাকে ইউজ করে এটা বের করতে পারি। আবার এটাকে ইউজ করে আমরা এটা বের করে ফেলতে পারি। ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। ক্যালসিয়াম কার্বনেট অ্যাকচুয়াল কতটুকু ভর আছে সেটা বের করতে পারি। সেই ভর থেকে অ্যাকচুয়াল ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাবো সেটা ভর বের করতে পারি। তারপর আমরা বলতে পারি যে তাহলে ক্যালসিয়াম অক্সাইড আছে এতটুকু, অ্যাকচুয়াল ভর আছে এতটুকুর মধ্যে। তাহলে তখন আমরা তার শতকরা পরিমাণটা হিসাব করতে পারি। হোপফুলি আমরা প্রসেসটা সবাই বুঝতে পারছি। তাহলে এখানে N of KMnO4 কত হবে? এটা হবে S ইন্টু ভি। S দেওয়া 0.04, ভি হচ্ছে এখানে 35। তাহলে এখানে দেওয়া 10 ইনভার্স অফ 3 দিয়ে গুণ হবে। তাহলে দেখো এটা কত আসবে তোমার কাছে? এটা 0.04 ইন্টু 35 ইন্টু 10 ইনভার্স অফ 3। তাহলে এটা আসছে তোমার 0.0014 মোল আসছে। তাহলে আমি এখান থেকে ঐকিক নিয়মে বলতে পারি না তখন যে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 5 মোলের সাথে। তাহলে আমরা এখন ঐকিক নিয়মে কি বলতে পারি? ঐকিক নিয়মে আমি বলতে পারি 2 মোল KMnO4 বিক্রিয়া করে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 5 মোল তোমার কার সাথে? H2C2O4 এর সাথে। H2C2O4 এর সাথে। তাইলে সুতরাং এখানে 0.0014 মোল। সুতরাং 0.0014 মোল KMnO4 বিক্রিয়া করে 5 গুণন 0.0014 ডিভাইডেড বাই হবে 2। ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হবে 2 মোল এই যে H2C2O4 এর সাথে। তাহলে কত আসবে? এটা আনসার ডিভাইড বাই 2 ইন্টু 5। তাহলে আসছে এখানে 0.0035 মোল। তাহলে আমরা এখানে পেয়ে গেছি কি? N of H2C2O4 এটা হচ্ছে 0.0035 মোল। খেয়াল করে দেখো, এটার মোল সংখ্যা যা, এটার মোল সংখ্যাও তা, আবার এটার মোল সংখ্যা যেটার মোল সংখ্যাও তা। তাহলে এটার মোল সংখ্যা ইকুয়াল টু N of CaC2O4, আবার এটার মোল সংখ্যা ইকুয়াল টু N of CaCO3। তাহলে এখান থেকে আমরা সুতরাং M of CaCO3 কত পেয়ে যাবো? এটার মূল সংখ্যা 0.0035, জাস্ট আণবিক ভর দিয়ে গুণ দিলেই হবে। আণবিক ভর আছে 100। তাহলে এখানে আণবিক ভর আছে 100। তাহলে এখানে পেয়ে যাবো 0.35 গ্রাম। তাহলে অ্যাকচুয়ালি এই যে 0.41 গ্রামের মধ্যে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু? 0.35 গ্রাম। আমাকে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ বের করতে পারেনি, আমাকে বের করতে বলছে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ। তাহলে আমরা এখানে লিখবো 100 গ্রাম থেকে আমরা খেয়াল করার চেষ্টা করে দেখো, এই যে 100 গ্রাম থেকে আমরা যদি আমি এটাকে 100 গ্রাম নিই, এই যে আণবিক ভর দেখো এটা 100 গ্রাম আসবে। 100 গ্রাম এখান থেকে হচ্ছে আমরা কিন্তু পাই 56 গ্রাম। তাহলে আমরা এখানে পাবো তোমার এখানে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কয় গ্রাম? 56 গ্রাম। তাহলে সুতরাং এই যে 0.35 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে 56 গুণন 0.35 ডিভাইডেড বাই 100 গ্রাম। 100 গ্রাম তাহলে কত আসবে? এটা 56 গুণন 0.35 ডিভাইডেড বাই 100, তাহলে আসছে 0.196 গ্রাম আসছে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ আমি অ্যাকচুয়াল ভর কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে আমরা বলবো যে তাহলে আমাদের পুরা কতটুকু ছিল? 0.41 ছিল, তাই না? এই যে দেখো পুরাটা মিশ্রিত ছিল কতটুকু? 0.41 ছিল। সেই 41 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি বিশুদ্ধ ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছে কত? 0.196 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম অক্সাইড, এটা আমাদের পুরো মিশ্রণ ভেজাল সহ টোটাল বলছিল এখানে কত? 0.41। তার মধ্যে অ্যাকচুয়াল ক্যালসিয়াম অক্সাইড পাইছি 0.196, এত 100%। তাহলে হিসাব করে এখানে কত আছে দেখো, এটা 0.41
ইন্টু 100, সেটা আসছে 47.804, 47.805 বললেও হয়, 5%। সো এটা হচ্ছে আমাদের এখানে আনসার। ঠিক আছে, আশা করি সবাই আমরা বুঝতে পারছি। বক্স করে দিচ্ছি জিনিসটাকে আমরা এখানে, এটা হচ্ছে আমাদের এখানে বক্স করে দিলাম। তাহলে আমাদের এই জিনিস হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই, ওটা তো আমাদের এখানে শেষ। চলো নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কে দেখো আমাকে বলতেছে কি, উদ্দীপকের এ পাত্রের 25 ml দ্রবণকে প্রশমিত করতে বি পাত্রের এতটুকু প্রয়োজন হলে এ পাত্রের দ্রবণের শতকরা বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এ পাত্রে আমরা কী করছি, 15 গ্রাম H2CO4 ঢালছি, 250 ml দ্রবণ বানাইছি, সেখান থেকে 25 ml আমরা আলাদা করছি। তো সেই 25 ml আমরা প্রশমিত করছি কি দিয়ে, যে বি পাত্রের এত ml দিয়ে। এটা ঘনমাত্রা বের করে ফেলতে পারি না, S of K2Cr2O7, এটা ঘনমাত্রা আমরা বের করে ফেলতে পারি। তো আমরা ম্যানুয়াল নিয়মে করি আসলে, যেহেতু আমরা এইচএসসি আনসার করবো তাই শর্টকাটে করা যাবে না, তাই ম্যানুয়াল নিয়মে কীভাবে করবো, এই যে K2Cr2O7 এটার সম্পর্কে কী দেওয়া আছে, 6% W/V K2Cr2O7 দেওয়া। এটার মানে কি, যে 100 ml দ্রবণে দ্রব আছে 6 গ্রাম, তাহলে এটা মানে হচ্ছে 100 ml দ্রবণে দ্রব আছে কত গ্রাম, 6 গ্রাম। তাহলে সুতরাং S of K2Cr2O7 এটা মানে কত, ওই যে M/MV। তাহলে এখানে ছোটো হাতের M কত, ছোটো হাতের M হচ্ছে 6 গ্রাম, এটার আণবিক ভর কত হবে, 39 × 2, ক্রোমিয়াম হচ্ছে 52, 52 × 2, 16 × 7, আর এখানে আয়তন কত, 0.1, আয়তন হচ্ছে এখানে 0.1। তাহলে এখান থেকে দেখো আমাদের কিন্তু অ্যাসটা বেরিয়ে আসবে। তাহলে অ্যাসটা কত আছে দেখো এখানে, 6/39 × 2 প্লাস, দাঁড়াও, 39 × 2 প্লাস 52 × 2 প্লাস 16 × 7 ইন্টু 0.1, সেটা আসছে 0.20408 মোলার। তাহলে এটার আমি কিন্তু এখন এখানে বি পাত্রের ঘনমাত্রা জানি, আয়তনও জানি, তাহলে এটার মোল সংখ্যা বের করে ফেলতে পারবো না। তাহলে এখান থেকে আমরা যদি বের করতে চাই যে N of K2Cr2O7, তাহলে এটা কত আসবে, এখানে এটার মোল সংখ্যা S × V, তাহলে S তো 0.20408, S কত 0.20408 ইন্টু ভলিউম দেওয়া 20.7, ভলিউম দেওয়া 20.7, তাহলে মিলিলিটার দেওয়া 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাহলে আসবে কত 20.7 × 10⁻³। তাহলে এখান থেকে আসবে এটা আসছে 0.0042244 এত মোল আসছে। তাহলে এবার ব্যাপারটা খেয়াল করো যে এটার সাথে তাহলে কি রিয়াকশন করবে, এখানে এই যে H2CO4 রিয়াকশন করবে। তো রিয়াকশনটাকে লিখে ফেলি আমরা এখানে। তাহলে আমরা এখানে রিয়াকশনটা কীভাবে দেখো, এখানে K2Cr2O7 মাধ্যম বলছি কি আমার এখানে, কোয়েশনে কি মাধ্যম দেওয়া আছে, সরি কোয়েশনে কিন্তু মাধ্যম দেওয়া নেই, তাই আমি অম্ল মাধ্যম ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে H2SO4 ধরে নিব, আর এখানে রিয়াকশন করতেছে H2C2O4, H2C2O4। তাহলে এখানে দেখো রিয়াকশনটাতে কী উৎপন্ন হবে, এখানে আছে উৎপন্ন হবে তোমার কাছে অ্যাট ফার্স্ট K2SO4 তৈরি হবে, তারপরে Cr2SO4 তৈরি হবে, তারপরে CO2 তৈরি হবে, তারপরে পানি তৈরি হবে। দেখো তাহলে এখানে 6 বসবে, এখানে এটা 2 বসবে এসে, তারপরে তোমার এখানে কী হবে, এখানে 2 বসবে এসে, এখানে 2 বসবে এসে, এখানে 6C2, তাহলে এখানে একটা 12 বসবে, তারপর এখানে তোমার কাছে কত, এখানে 14, তাহলে এখানে 14 বসবে, তারপর এখানে তোমার অলরেডি 14H2, তার মানে 28H2, এখানে অলরেডি 12টা গেছে আর 16টা বাকি, তাহলে 16টার জন্য 8 এখানে বসবে। ঠিক আছে, আচ্ছা সমত হয়ে গেছে। সমত হওয়ার পরে এখন আমাকে দেওয়া আছে, আমরা এটা সম্পর্কে ইনফরমেশন সব আমরা জানি, আমাকে বের করতে হবে এটা সম্পর্কে ইনফরমেশন। তাহলে আমরা যদি এখানে কী বের করতে বসে, আমাকে বের করতে বসে যে উদ্দীপকের এ পাত্রের মধ্যে শতকরা বিশুদ্ধতার পরিমাণ। তাহলে আমি যদি বের করতে পারি যে অ্যাকচুয়ালি কতটুকু বিশুদ্ধ ভর এর সাথে বিক্রিয়া করবে, এর সাথে বিক্রিয়া করতেছে 25 ml, আমরা বের করবো কি অ্যাকচুয়ালি এই 25 ml এর মধ্যে কতটুকু বিশুদ্ধ ভর আছে। তাহলে এটা 25 ml এটা বের করতে পারলে 250 ml কতটুকু বিশুদ্ধ ভর আছে এটা বের করে ফেলতে পারবো, আর তখন এই টোটাল ভরটাকে আমরা এখানে ভাগ করে আমরা এখানে শতকরা পরিমাণ বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে হিসাব করতেছি, যেখানে আমরা বলতে পারবো যে 2 মোল K2Cr2O7, 2 মোল K2Cr2O7 বিক্রিয়া করে 6 মোল H2C2
O4 এর সাথে। তাহলে এখন এটার মোল সংখ্যা কত? 0.0042244 মোল। K2Cr2O7 বিক্রিয়া করে 6 × 0.0042244 ডিভাইডেড বাই 2 এত মোল H2C2O4 এর সাথে। তাহলে H2C2O4 এর মোল সংখ্যা বেড়ে যাবে না? জাস্ট এটাকে 3 দিয়ে গুণ করলেই হবে। তাহলে আসছে 0.01267। দেখো তো আসছে, এটা আমি সুন্দর করে লিখি। এখানে আসছে কত? 0.0126734 মোল H2C2O4 এর সাথে। তাহলে এখান থেকে আমরা এই 25 ml এর মধ্যে, কারণ এটা 25 ml এর সাথে বিক্রিয়া করছে, এই জিনিসটা কিন্তু এত মোল 25 ml এর মধ্যে আছে। সো 25 ml এর মধ্যে কতটুকু এটার ভর আছে এটা বের করে ফেলতে পারবো না? m of H2C2O4। তাহলে এটা জাস্ট এই মোল সংখ্যাটাকে আমরা এটার যে পারমাণবিক ভর 2 × 12 প্লাস 4 × 16 এটা দিয়ে গুণ করবো আণবিক ভর দিয়ে। তাহলে জাস্ট এটাকে আমরা কত পাচ্ছি? এখানে 2 + 2 × 12 প্লাস 4 × 16। তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা 1.14। এখানে পেয়ে যাচ্ছে কত? এটা পেয়ে যাচ্ছে আমরা এখানে 1.1406 গ্রাম। ঠিক আছে? তাহলে 25 ml এর মধ্যে ভর এতটুকু বিশুদ্ধ ভর। তাহলে 250 ml এর মধ্যে বিশুদ্ধ ভর কতটুকু? তাহলে 250 ml দ্রবণে বিশুদ্ধ H2C2O4 এর ভর সেটা আসবে ওই 10 গুণ হবে। তাহলে 11.406 গ্রাম হবে। তাহলে আমাকে বের করতে বলছে পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা। তাহলে বিশুদ্ধতার পার্সেন্টেজ কত হবে? দেখো এখানে অ্যাকচুয়ালি বিশুদ্ধ ভর আছে কতটুকু? 11.406। টোটাল ভর ছিল কতটুকু? 15। টোটাল ভর ছিল 15। এটাকে জাস্ট তুমি 100% দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে 11.406 এটাকে জাস্ট 15 দিয়ে ভাগ করো, 100% দিয়ে গুণ দাও। তাহলে কত আসছে? এখানে 76.04%। 76.04%। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে? সো হোপফুলি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি এখানে কীভাবে করতে হবে। একটা সেকেন্ড বক্স ঠিক করে দিই। হ্যাঁ, তাহলে এটা আমি বক্স করে দিচ্ছি এখানে। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে আমার এখানে আনসার। ওকে, তারপর তো নেক্সট অঙ্কে যাই আমরা। নেক্সট অঙ্কে বলতেছে 90% বিশুদ্ধ লোহার নমুনাকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করিয়ে উক্ত দ্রবণকে আমরা সম্পূর্ণরূপে প্রশমিত করতে এতটুকু লাগে, জারিত করতে লোহার নমুনার ভর কত? তাহলে এটা খুব সোজা অঙ্ক। দেখো সলিউশন। তো যখন আমার কাছে যেটা আছে 90% বিশুদ্ধ লোহার নমুনা আছে, তো লোহার নমুনাকে যখন আমি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো ফেরাস সালফেটে পরিণত হবে। তো সেই K2Cr2O7 আর এখানে সালফিউরিক অ্যাসিড আছে মাধ্যম হিসেবে, আর এখানে তাহলে আমাদের ফেরাস সালফেটে তখন কনভার্ট হবে। আর কনভার্টের এখানে কী তৈরি হবে? দেখো তো একটা জিনিস এখানে, এটা 6 এখানে বসবে, 1 এখানে বসবে। তো এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে K2SO4 তৈরি হবে, তারপর তৈরি হবে Cr2SO4 3 তৈরি হবে, তারপরে তৈরি হবে Fe2SO4 3 তৈরি হবে, তারপর এখানেও তৈরি হবে পানি। তাহলে এখানে যেটা আসবে সমতাকরণের সময়, এখানে একটা 3 আসবে, এখানে 7 আসবে এখানে, আর বাকিটা সমতা হয়ে গেছে। তাহলে আমরা এটা সম্পর্কে সব জানি তথ্য। তো অ্যাকচুয়ালি আমাকে তখন এখানে আমাকে লোহার নমুনার ভর বের করতে বসে। তো আমি যেটা করবো, আগে ফেরাস সালফেটের মোল সংখ্যা বের করব। ফেরাস সালফেটের মোল সংখ্যা যা হবে, আয়রনের মোল সংখ্যা ঠিক তাই হবে। ওইখান থেকে আমরা বিশুদ্ধ লোহার ভর পেয়ে যাব। আর এরপর আমরা নমুনার ভরটা বের করে ফেলতে হবে। ধর আমরা বলবো যে 90 গ্রাম বিশুদ্ধ লোহা পাই এত গ্রাম থেকে, তাহলে অত গ্রাম বিশুদ্ধ লোহা পাই আমরা কত গ্রাম থেকে, সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে অ্যাট ফার্স্ট এখানে N of K2Cr2O7 এটা কত আসবে? S ইন্টু ভি তো মিলিলিটারে বা সেন্টিমিটার কিউব, এটাকে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে কত আসছে দেখো, এটা 0.01 × 50 × 10⁻³ তাহলে আসছে। এটা আমি যদি নর্মাল সাইন্টিফিক মোডে করি এটাকে আমরা, তাহলে আসবে 5 × 10⁻⁴। 5 × 10⁻⁴, দেখো 5 ×
10⁻⁴ মোল আসছে। তারপরে এখানে আমরা বলতে পারি তখন যে 1 মোল K2Cr2O7 বিক্রিয়া করে 6 মোল FeSO4 এর সাথে। তাহলে এখানে ছিল কতটুকু 5 × 10⁻⁴ মোল K2Cr2O7 বিক্রিয়া করে 6 × 5 × 10⁻⁴ মোল FeSO4 এর সাথে। তাহলে FeSO4 মোট 30, তো 30 মানে 3 × 10⁻³ হবে এত মোল FeSO4 এর সাথে। তো এখন FeSO4 যেটা এটা যখন ভাঙে তখন সে Fe2+ আর সে SO4 2- ক্রিয়েট করে। তাহলে এটার মোল সংখ্যা এটার মোল সংখ্যাও তা। তাহলে N of Fe যেটা বিশুদ্ধ সেটার মোল সংখ্যা হবে N of FeSO4 ইকুয়াল টু হবে 3 × 10⁻³ মোল। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো না যে বিশুদ্ধ আয়রনের ভর কতটুকু M of Fe, এটা আসবে মোল সংখ্যা ইন্টু এটার পারমাণবিক ভর 55.85। তাহলে এখানে দেখো M of Feটা কত আসবে 3 × 10⁻³ ইন্টু 55.85। তাহলে আসছে 0.167 গ্রাম আসছে। তাহলে আমার কাছে যেহেতু বলছে এখানে যে 90% বিশুদ্ধ লোহা, আমাকে বলে দিচ্ছে এখানে 90% বিশুদ্ধ লোহা, তাহলে আমি বুঝবো এখানে যে 90 গ্রাম বিশুদ্ধ লোহা পাই 100 গ্রাম নমুনা হতে। তো এটা নেক্সট পৃষ্ঠায় করি আসো, এখানে যে মানে ঝামেলা করে লাভ নাই, তাহলে আমরা নেক্সট পৃষ্ঠায় করি আসো। তাহলে এখানে আমরা বলবো আমাকে বলে দিচ্ছে 90% বিশুদ্ধ লোহার নমুনা, বিশুদ্ধ লোহার নমুনা। তাহলে আমরা তখন বলবো এখানে 90 গ্রাম বিশুদ্ধ লোহা পাই, 90 গ্রাম বিশুদ্ধ লোহা পাই 100 গ্রাম নমুনা হতে, 100 গ্রাম নমুনা হতে, তার মানে 10 গ্রাম হতে ভেজাল নমুনা হতে। তাহলে সুতরাং এখানে কতটুকু ছিল 0.16755 গ্রাম, এটি না 0.16755 গ্রাম, হ্যাঁ এত গ্রাম বিশুদ্ধ লোহা পাই 100 গুণন 0.16755 আর ডিভাইডেড বাই এখানে 90 আসবে, ডিভাইডেড বাই এখানে হবে 90 এত গ্রাম নমুনা হতে, এত গ্রাম নমুনা হতে। তাহলে এখান থেকে আমরা নমুনা ভর পেয়ে যাবো। তাহলে নমুনা ভর দেখো এখানে কত আসে, তাহলে এখানে আমাদের এখানে আসবে 100 × 0.16755 ডিভাইডেড বাই 90। তাহলে এই বেরোটা আসছে আমার কাছে 0.186167 গ্রাম নমুনা হতে, ঠিক আছে, নমুনা হতে। তাহলে আমরা কিন্তু এখানে কী বের করে ফেলছি যে লোহার নমুনার ভর, আমাকে কী বের করতে বলছে এখানে যে লোহার নমুনার ভর নির্ণয় করে। তাহলে আমরা এখানে লিখব সুতরাং লোহার নমুনার ভর ইকুয়াল টু 0.186167 গ্রাম। তাহলে আমরা লোহার নমুনার ভর এখানে আমরা বের করে ফেলছি, ঠিক আছে। তাহলে আশা করি সবাই আমরা অঙ্কটা এখানে বুঝতে পারছি, আমি বক্স করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে বলতেছে কি যে আমার কাছে 90% বিশুদ্ধ 0.75 গ্রাম আয়রন আছে, তা আমি এটাকে একটা 120 ml দ্রবণে ঢালছি, তো সে H2SO4 মধ্যে ঢালছি। তাহলে এখানে কী প্রোডাক্ট তৈরি হবে, এখানে FeSO4 তৈরি হবে। তো সেখান থেকে আবার 30 ml কে আমরা আলাদা করছি, সেই 30 ml কে সম্পূর্ণ প্রশমিত করতেছে এই জিনিসটা, তখন এটার কত ml প্রয়োজন আছে। তাহলে এখানে আমরা বুঝিয়ে আসো, আমরা তাহলে অ্যাট ফার্স্ট আগে দেখতেছি আসো 120 ml এর মধ্যে কত গ্রাম আয়রনকে আসলে নিচ্ছি আমরা এখানে, তারপর আমরা 30 ml এর মধ্যে কত গ্রাম আয়রন থাকে সেটা আমরা ম্যানুয়ালি হিসাব করতে পারবো। তাহলে আমাকে আয়রনের যে নমুনা তারটা কিন্তু 90% বিশুদ্ধ বলে দিছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে তোমার সলিউশন যেখানে আমরা করি, তাহলে আমি বলতে পারি অ্যাট ফার্স্ট যে 120 ml দ্রবণে বিশুদ্ধ আয়রনের ভর, বিশুদ্ধ আয়রনের ভর সেটা কত আসবে এখানে, এটা আসবে 0.9 × 0.75। তাহলে কত আসে এটা দেখো 0.9 × 0.75, তাহলে আসছে এখানে কত আমাদের 0.675 গ্রাম, 0.675 গ্রাম আসছে। আচ্ছা, আর আমার তো লাগবে 30 ml, 30 ml দ্রবণে বিশুদ্ধ আয়রনের ভর কত,
30 ml দ্রবণে বিশুদ্ধ আয়রনের ভর কত? এবার কিন্তু ওই ঠিক নিয়মে গেছে, তাহলে 0.675 ইন্টু 30 উপরে আর এখানে 120 নিচে, তাহলে আসবে কত? এটা ইন্টু 30 ডিভাইডেড বাই 120 নিচে, তাহলে আসবে 0.16875 গ্রাম, 0.16875 গ্রাম। তাহলে এখান থেকে আমরা অ্যান অফ আয়রনটা বের করে ফেলতে পারবো না, কত মোল আসলে 30 ml এর মধ্যে আছে। তাহলে এটা আছে হচ্ছে 0.16875, 55.85 দিয়ে ভাগ করে দিব জাস্ট, তাহলে এটাকে জাস্ট আমরা 55.85 দিয়ে ভাগ করে দিব, তাহলে আসবে এখানে 0.00302 মোল আসছে। তাহলে এরপরে আমরা তাহলে এখানে কী বের করে ফেলতে পারবো? আয়রনের মোল সংখ্যা যা, ফেরাস সালফেটের মোল সংখ্যাও ঠিক তাই হয়। তাহলে ফেরাস সালফেটের সাথে এখানে ক্যামেনোফোরের বিক্রিয়াটা দেখে ফেলে আসো। তাহলে এখানে যে বিক্রিয়াটা করে ক্যামেনোফোর থাকে, এখানে H2SO4কে নিছো, তারপর এখানে আছে তোমার কাছে ফেরাস সালফেটকে তুমি নিছো এখানে। তাহলে এখানে দেখো কী রিয়াকশন করবে, এখানে 5 চলে আসবে, এখানে 1 চলে যাবে, এখানে K2SO4 তৈরি হবে, এখানে তোমার তৈরি হবে হচ্ছে কত, এখানে তৈরি হবে MnSO4 তৈরি হবে, এখানে তৈরি হবে Fe2SO4 3 তৈরি হবে, Fe2SO4 3 তৈরি হবে, আর এখানে H2O তৈরি হবে। তাহলে এখানে তাহলে তোমার আসবে কত? সমতা যদি করো তো এখানে হাফ আসবে, এখানে 5/2 আসবে, এখানে 4 আসবে, আর এখানে 4 আসবে। আর আমরা যদি 2 দ্বিগুণ করি এখানে, তাহলে 2KMnO4 হয়ে যাবে, এটা 8 H2SO4 হয়ে যাবে, এটা 10 FeSO4 হয়ে যাবে, এটা K2SO4 হয়ে যাবে, এখানে 2MnSO4 হয়ে যাবে, এটা 5 Fe2SO4 3 হয়ে যাবে, আর এটা 8 H2O হয়ে যাবে। তাহলে এখন আমি FeSO4 সম্পর্কে সব ইনফরমেশন জানি, আমার কিন্তু কোয়েশনে KMnO4 সম্পর্কে জানতে বলছে, কী বের করতে বলছে? KMnO4 এর আয়তন বের করতে বলছে। সো আমরা এখানে লিখবো যে 10 মোল FeSO4 স্টোকিওমেট্রি থাকলে এগুলো একদম সিম্পল হয়ে যেত, যেহেতু স্টোকিওমেট্রি আমি ইউজ করবো না, তাই নর্মাল নেমে করি, সমস্যা নেই। FeSO4 বিক্রিয়া করে 2 মোল KMnO4 এর সাথে, 2 মোল KMnO4 এর সাথে। তাহলে সুতরাং FeSO4 এর মোল সংখ্যা দেওয়া কত? তোমার বের করছো 0.00302 মোল, 0.00302 মোল FeSO4 বিক্রিয়া করে 2 গুণন 0.00302 ডিভাইডেড হচ্ছে 10 মোল KMnO4 এর সাথে। তাহলে এখানে আসবে কত? এটাকে জাস্ট আমরা 5 দিয়ে ভাগ করে দিলে হবে, তাহলে এখানে আসছে 0.0003604 মোল KMnO4 এর সাথে। তাহলে KMnO4 এর ভলিউম বের করবো, তাহলে ভলিউম মানে হচ্ছে N/S, তাহলে মোল সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে 0.123604, S মানে কত? 0.25, S মানে হচ্ছে এখানে 0.25, সো এটাকে জাস্ট 0.2 ভাগ করে দিই, তাহলে আসবে এখানে 0.00247 লিটার। বাট কোয়েশনে কি আমাকে মিলিলিটার বের করতে বলছে? হ্যাঁ, দেখো কোয়েশন আমার এখানে মিলিলিটারে বের করতে বলছে, তাহলে মিলিলিটার মানে 1000 দিয়ে গুণ করো, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করলে এটা আসবে 2.417 মিলিলিটার, 2.417 মিলিলিটার। সো এটা হচ্ছে আমরা বক্স করে দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। আমি এক্সপেক্ট করতেছি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো আমরা নেক্সট অঙ্কে বলতেছে বাংলাদেশ সরকার যে পদ্মা সেতু নির্মাণের 2টি দেশ থেকে A ও B স্টিল আমদানি করছে। রসায়নবিদরা A ও B স্টিলের নমুনার প্রত্যেকটি 7 গ্রামকে H2SO4 দ্রবীভূত করে 370 ml দ্রবণ প্রস্তুত করছে। আচ্ছা, প্রত্যেক নমুনা দ্রবণে 40 ml ট্যাট্রেট করতে এতটুকু KMnO4 ও এতটুকু Cr2CR2O7 দ্রবণের এত ml এবং এত ml প্রয়োজন হয়েছে। পদ্মা সেতু নির্মাণে কোন স্টিল ব্যবহার করলে ভালো হবে? আচ্ছা, তো অ্যাট ফার্স্ট বোঝাই যাচ্ছে স্টিল মানে কিন্তু লোহা, তো প্রত্যেকে কিন্তু আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, বলছে কি তাহলে দোলনা কিন্তু লোহা। আমরা এই স্টিলের আগে আমরা দেখবো যে কি জানো তোমার এখানে, যে তোমার কোনটাতে বিশুদ্ধতা বেশি সেটা আমরা চেক করার চেষ্টা করব, কোনটাতে বিশুদ্ধতা বেশি সেটা আমরা চেক করার চেষ্টা করব। তো যেটাতে বিশুদ্ধতা বেশি হবে তো সেটা দিয়ে হচ্ছে আমরা এখানে বলবো, তাহলে সেটা
আমাদের ইউজ করাটাই বেটার। কেমন? আচ্ছা, তাহলে আমরা সলিউশন করবো। আসো, তো চলো এই অঙ্কটা আমি তোমাকে একটু করে ফিগার থেকে রেখে করাবো, তাহলে তোমার কাছে এখানে বুঝতে সুবিধা হবে। খেয়াল করে, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা দুইটা পাত্র আনি। কেমন? একটা কাজ করি, আমরা এখানে একটা ছোটো করি, এটাকে আমরা আসো। ওকে, সো এখানে আমরা একটা পাত্র আনতেছি। আমি এখন চিত্র দেবো, তাহলে একদম ইজি হয়ে যাবে তোমার কাছে। দেখো কি বলছে এখানে, যে দুইটা দেশ থেকে এ ও বি স্টিল আমদানি করছে। তো এ স্টিলকে আমি এই পাত্রে টেস্টিং করব, বি স্টিলটাকে আমি এই পাত্রে টেস্টিং করব। রসায়নবিদরা এ ও বি স্টিলের প্রত্যেকটা নমুনার 7 গ্রাম করে নিছে। তাহলে এ স্টিলের আমি 7 গ্রামকে নিছি নমুনার ভর, এটারও 7 গ্রামকে আমি নমুনার ভর নিছি। H2SO পরে দ্রবীভূত করছি, তাহলে এখানেও ফেরাস সালফেট তৈরি হবে, ফেরাস সালফেট তৈরি হবে, এখানেও ফেরাস সালফেট তৈরি হবে, কারণ এই স্টিল মানে হচ্ছে আয়রন। আচ্ছা, দেন আমরা 370 ml দ্রবণ প্রস্তুত করছি। তাহলে আমরা এখানে কতটুকু দ্রবণ, মানে দ্রবণের আমরা যে দ্রবণটা প্রস্তুত করছি সেটা কতটুকু, 370 ml। তাহলে 370 ml এ আমাদের নমুনা কতটুকু আছে, নমুনা আছে এখানে 7 গ্রাম। তো প্রত্যেক নমুনা দ্রবণের 40 ml-কে টাইট্রেশন করতে, তো আলাদা করে নিচ্ছি কতটুকু, 40 ml। ধরা যাক এখানে আমরা এই এখানে FeSO4-এর 40 ml-কে নিছি, এখানে আমরা FeSO4-এর 40 ml-কে দিছি। ঠিক আছে? এখন আমার দেখা দরকার যে অ্যাকচুয়ালি এইটার মধ্যে কতটুকু আয়রন আছে আর এটার মধ্যে কতটুকু অ্যাকচুয়ালি আয়রন আছে। এখন প্রত্যেক নমুনা দ্রবণের 40 ml-কে টাইট্রেশন করতে এত মোলার KMnO4, আর এটাকে মোলারিটি দেওয়া মানে এটার মোলারিটিও এটা এত মোলার K2CR2O7 দ্রবণের এত ml এবং এত ml প্রয়োজন হয়েছে। মানে আমি এটাকে যখন টাইট্রেশন করতেছি, আমি এই স্টিলটাকে কীভাবে টাইট্রেশন করছি, এটাকে টাইট্রেশন করছি আমরা KMnO4 দ্বারা, আর এটাকে টাইট্রেশন করছি আমরা কি দ্বারা, K2CR2O7 দ্বারা, K2CR2O7 দ্বারা। আর যখন আমরা এটাকে টাইট্রেশন করছি, দেখো প্রত্যেক নমুনা দ্রবণের 40 ml-কে টাইট্রেশন করতে এত এবং এত লাগছে। তার মানে একটাকে টাইট্রেশন করছো তুমি এটা দিয়ে, একটাকে টাইট্রেশন করছো তুমি এটা দিয়ে, বাট এটার ঘনমাত্রা দেওয়া 0.07 মোলার। আর দেখো এখানে কি বুঝেছে, 0.07 মোলার KMnO4 ও এটা, তার মানে এটার ঘনমাত্রা 0.07, এটার ঘনমাত্রা 0.07, তাহলে এটার ঘনমাত্রা কত, 0.07 মোলার। এটার লাগছে 31 ml, এটার লাগছে এখানে 25 ml। তো জিজ্ঞেস করছে পদ্মা সেতু নির্মাণে কোন নমুনা স্টিল ব্যবহার করলে ভালো হবে। তাহলে এখন তো তোমার কাছে জিনিসগুলো একদম সিম্পল হয়ে গেছে। তুমি একবার এখানে KMnO4-এর সাথে আয়রনে বিক্রিয়া করাবা, একবার এখানে এখানে ফেরাস সালফেটে বিক্রিয়া করাবা, দেন এখানে আয়রনে ভর বের করবা। দেখো এখানে ফুল প্রশ্নটা বুঝতে পারছো কিনা আরেকবার বোঝাই বলি। বাংলাদেশ সরকার কী করছে, দুইটা স্টিল আমদানি করছে, একটা এ স্টিল একটা বি স্টিল। দুইটার 7 গ্রাম নমুনাকে আমরা 370 ml-এ মিশাইছি, সেখান থেকে আমরা 40 ml আলাদা করছি। তো এটাকে ধরা যাক আমি এখানে KMnO4 দিয়ে টাইট্রেশন করছি, বিটাকে ধরা যাক আমি এখানে K2CR2O7 দিয়ে টাইট্রেশন করছি। একে টাইট্রেশন করতে এত ml লাগছে, এত টাইট্রেশন করতে এত ml লাগছে, আর এটা এই ঘনমাত্রাটা দুইজনেরই। ঠিক আছে? তাহলে এখন কোন স্টিল ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে সেটা জিজ্ঞেস করছে। যেখানে বিশুদ্ধতা বেশি সেই স্টিল ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে বিশুদ্ধতা বেশি হলেই সেটা ব্যবহার করে ভালো হবে। এখন তাহলে আমরা কাজ হচ্ছে বিক্রিয়া, লেখার কিচ্ছু না। তাহলে এখন দেখো এখানে অ্যাট ফার্স্ট আমরা যখন এখানে KMnO4 এর সাথে বিক্রিয়া দেখতে চাই, এর সাথে যখন এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড রাখছি, আমরা এখানে ফেরাস সালফেটকে রাখছি, এখানে যখন বিক্রিয়া ঘটে কী উৎপন্ন হয়, 5 এখানে বসে, এটার 1 এখানে বসে, তাই না? তারপর এখানে কি এখানে অনেক কিছু তৈরি করে, এগুলো আসলে দেখার দরকার নাই। এখানে কি হচ্ছে এটা আসলে আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে যে এটার কয় মোল, এটার কয় মোলের সাথে বিক্রিয়া করে। অথবা একটা কাজ করে ফেলি, আগে আসো পুরো বিক্রিয়াটাকে আমি লিখে দিব। যদি এইচএসসি আনসার করবো, এইচএসসি আনসার করলে পুরো বিক্রিয়াটা লেখাই ভালো। আমরা একটা কাজ করে ফেলি, আগে N of KMnO4 কত হবে সেটা লিখে ফেলি, S into V, তাহলে 0.07, আর V হচ্ছে কত এখানে 31 ml, তাহলে 31 into 10 inverse of 3, তাহলে কত আছে দেখি আসো আমরা এটা, 0.07 31 into 10 inverse of 3, তাহলে আসছে এটা তোমার কত 0.00217 মোল আসছে। আর N of K2CR2O7 এটা কয় মোল আসছে দেখো তো, S হচ্ছে তোমার 0.07, V হচ্ছে তোমার 25 ml, তাহলে 25 into 10 inverse of 3, তাহলে এখানে আসছে 0.07 25 into 10 inverse of 3, তাহলে এই জিনিসটা আসছে 0.00175 মোল আসছে। ঠিক আছে? তাহলে দুইটা মোল এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে এখন দুইটা মোল যদি আমরা এখানে পেয়ে গেছি, তাহলে এখন আমরা দেখো এখানে আমরা হিসাব বিক্রিয়াটা লিখে ফেলি আসে এখানে।
তো Fe এই তাহলে একবার KMnO4 এর সাথে বিক্রিয়া করতেছে KMnO4, এখানে H2SO4 আছে, বিক্রিয়া করাচ্ছে এখানে ফেরাস সালফেটের সাথে। তাহলে দেখো এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হবে, এখানে তৈরি হবে তোমার K2SO4, এখানে তৈরি হবে তোমার কাছে MnSO4, এখানে তৈরি হবে তোমার কাছে Fe2SO4 3, আর এই জায়গায় তৈরি হবে কি তোমার কাছে এখানে এই জায়গায় তৈরি হবে H2O। যদি তুমি এখানে তাহলে 5 দিবা, এখানে 1 দিব, এখানে হাফ দিব, এখানে আমরা কিছু দিব না, এখানে 5/2 দিব, এখানে 4 দিব, এখানে 4 দিব, আর 2 দিয়ে গুণ করে দিলে কি হয় এখানে 2KMnO4 হয়ে যায়, এটা 8 H2SO4 হয়ে যায়, এটা 10 FeSO4 হয়ে যায়, আর এটা হয়ে যায় K2SO4, এটা হয়ে যায় 2 MnSO4, এটা হয়ে যায় 5 Fe2SO4 3, আর এটা হয়ে যায় 8 H2O। এখন এখানের মধ্যে এটাতে টেকেছে, আমরা চলো দেখার চেষ্টা করি কতটুকু আসলে এখানে তোমার কি লাগছে, আয়রন কতটুকু লাগছে। তো এখানে আমরা যদি লিখতে পারি, এখানে দেখো যে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 10 মোল FeSO4 এর সাথে, FeSO4 এর সাথে। তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং এখানে KMnO4 এর মোল সংখ্যা কত ছিল 0.00217 মোল। KMnO4 বিক্রিয়া করে 10 গুণন 0.00217 ডিভাইডেড বাই হচ্ছে 2 মোল, ডিভাইডেড বাই হচ্ছে তোমার কাছে এখানে 2 এত মোল FeSO4 এর সাথে। তাহলে এখান থেকে দেখো কয় মোল বের হয়ে যাবে এখান থেকে, তাহলে এটাকে জাস্ট আমরা 0.00217 কে জাস্ট 5 দ্বিগুণ দিব, তাহলে আসছে এটা 0.01085 এত মোল FeSO4 এর সাথে। তাহলে FeSO4 এর মোল সংখ্যা যা, তার N of Fe এর মোল সংখ্যাও তা, তাহলে N of Fe ইকুয়াল টু N of FeSO4, তাহলে কত এটা 0.01085 মোল। তাহলে এখান থেকে সুন্দর করে আমরা Fe এর ভরটা বের করে ফেলতে পারি, তাহলে এখানে আসবে 0.01085 ইন্টু 55.85, তাহলে এটা জাস্ট 55.85 দ্বিগুণ দিব, তাহলে আসবে 0.6059 গ্রাম। বাট এটা তো হচ্ছে কত ml, 40 ml, কারণ এই নমুনা তুমি 40 ml নিয়েছো, বাট তোমার যে নমুনার ভর এটা তো হচ্ছে 370 ml। তাহলে আমরা তখন এখানে লিখবো যে 40 ml দ্রবণে আমার দ্রব বা আয়রন দ্রব আছে, কতটুকু আয়রন, মানে আয়রন আছে আর কি, সেটা আছে তোমার কাছে, মানে আয়রন আছে, দেখি আয়রন আছে, Fe আছে হচ্ছে তোমার 0.6059 গ্রাম। তাহলে সুতরাং ওই যে আমার এটা কত ছিল, নমুনা আয়তন ছিল তোমার এখানে 370 ml দ্রবণে আয়রন আছে 0.6059 ইন্টু 370 ডিভাইডেড বাই 40 গ্রাম, তাহলে আসবে কত 0.6059 ইন্টু 370 ডিভাইডেড বাই 40, তাহলে আসবে এখানে 5.605 গ্রাম, 5.605 গ্রাম আসছে। তাহলে ছিল 7 গ্রাম নমুনার ভর, আসছে 5.605 গ্রাম অ্যাকচুয়াল ভর। তাহলে স্টিলের বিশুদ্ধতা বের করে ফেলতে পারি না, তাহলে আমরা কি বের করে ফেলতে পারি, স্টিলের বিশুদ্ধতা, তাহলে এটা আসবে ইকুয়াল টু, দেখো কত এখানে আমরা যদি এটা দাগটা নিয়ে বড় করে, হ্যাঁ অ্যাকচুয়াল বলতে 5.605 আর নমুনা ছিল 7, 100% দিয়ে গুণ করে দাও, তাহলে এটা জাস্ট আমরা 7 দিয়ে ভাগ করবো আর এখানে 100% দিয়ে গুণ করবো, তাহলে বিশুদ্ধতা হচ্ছে 80.074%। ঠিক আছে, তাহলে এরপরে যদি আমরা বের করার চেষ্টা করি, আসো যে তোমার বিএডটা, তাহলে রিয়াকশন ঘটাতে হবে আগে, আমার এখানে রিয়াকশনের কার সাথে করবে, K2Cr2O7 এর সাথে, তাহলে এখানে রিয়াকশন করবে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট। তাহলে এখানে রিয়াকশনে কি উৎপন্ন হবে দেখো, অ্যাট ফার্স্ট এখানে উৎপন্ন, এখানে 6 আসবে, এখানে 1 আসবে, এখানে K2
SO4 থাকবে, এখানে Cr2 SO4 3 থাকবে, এখানে Fe2 SO4 3 থাকবে, এখানে পানি থাকবে। তাহলে এখানে পানি আসবে 7টা, এখানে 6, এখানে 3 আসবে, শেষ, সমত হয়ে গেছে। আর এখানে কত 7 আসবে, এখানে শেষ। তাহলে এখন আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। আমরা এখানে কিন্তু অলরেডি বলতে পারি যে 1 মোল K2Cr2O7 বিক্রিয়া করে, K2Cr2O7 বিক্রিয়া করে 7 মোল FeSO4 এর সাথে, বিক্রিয়া করে 7 মোল FeSO4 এর সাথে। 7 মোল তো 6 মোল, 6 মোল, 6 মোল, কারণ এখানে দেখো 6 আছে না, 6। তাহলে K2Cr2O7 এর মোল সংখ্যা তুমি কত বের করছিলে? এটা বের করছিলে 0.00175। তাহলে এখানে 0.00175 মোল K2Cr2O7 বিক্রিয়া করে 6 × 0.00175 মোল FeSO4 এর সাথে। তাহলে এখানে আসবে 6 × 0.00175, তাহলে আসছে 0.0105 এত মোল FeSO4 এর সাথে, FeSO4 এর সাথে। তাহলে এত মোল হবে, Fe এর মোল সংখ্যা এত হবে। তাহলে N of Fe, এটার মোল সংখ্যা N of FeSO4 এর সমান আসবে 0.0105 মোল। তাহলে এখান থেকে ভর বের করে ফেলতে পারবো না M of Fe এর। তাহলে 0.0105 কে জাস্ট আমরা এখানে 55.85 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে দেখো এটা কত আসবে, 55.85 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে 0.586 গ্রাম। বাট এটা তো হচ্ছে যে তোমার 40 ml, তার মানে বলবো 40 ml দ্রবণে আয়রন আছে 0.586, দাঁড়ো, 0.586425 গ্রাম। তাহলে সুতরাং আমার ছিল কতটুকু, 370 ml ছিল, তো আমার ছিল 370 ml। তাহলে এখানে আমরা লিখবো সুতরাং 370 ml দ্রবণে আয়রন আছে 0.586425 ইন্টু 370 ডিভাইডেড বাই 40 গ্রাম। তাহলে এখানে হচ্ছে কত, এটা ইন্টু 370 বাই 40 গ্রাম। তাহলে এটা আসছে 5.4244 গ্রাম। সো এখানে আমরা যদি বের করতে চাই এরপরে বি স্টিলের বিশুদ্ধতা, এটা দেখবে আরো কম আসবে, কারণ ভরটা কম আসছে। যে এখানে ভর কত আসছে তোমার 5.4244, এটাকে তাহলে 7 দিয়ে ভাগ করবো, 100% করে দেব। তাহলে এটা আসছে 77.49%। তাহলে আগেরটার বিশুদ্ধতা ছিল হচ্ছে 80 স্টিলের, আর এটার একটু বিশুদ্ধতা কম। তাহলে আমাদের জন্য কোনটা ইউজ করা বেটার, যেটা সবচেয়ে বেশি বিশুদ্ধ। তার মানে বলবো এখানে স্টিলের বিশুদ্ধতা আমরা কপি করে আনি, এখানে জাস্ট এখানে স্টিলের বিশুদ্ধতা ইজ গ্রেটার দেন বি স্টিলের বিশুদ্ধতা। তাহলে আমরা এখানে কোনটা ইউজ করবো, সুতরাং পদ্মা সেতু নির্মাণে এই স্টিলটি ব্যবহার করলে ভালো হবে। তাহলে সুতরাং পদ্মা সেতু নির্মাণে স্টিলটি ব্যবহার করলে ভালো হবে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো নেক্সটে যাই। আমরা এখানে নেক্সট এটা আমরা পারবো, এটা আমরা করছিলাম, সেটা আমি করে দিব না। আর এখানে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা কাট করে এখানে নিয়ে আসো, এরকম করে তোমরা পারবা, ঠিক আছে? এটা পারবো আমরা জিনিসটা, এটা তাহলে বাড়ির কাজ থাকবে, ওকে? সেটা বাসা করে ফেলবো আমরা। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সট এখানে বলতেছে এ ও বি পাত্রের দ্রবণ ব্যবহার করে সি পাত্রের দ্রবণের Fe2+ এর পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আয়রনের পরিমাণ নির্ণয় করতে বসে। তাহলে এ ও বি পাত্রের দ্রবণ ব্যবহার করে, খেয়াল করো এখানে এ পাত্র বলতে এটাকে বোঝাচ্ছে, বি বলতে এটা বোঝাচ্ছে, সি বলতে এটা বোঝাচ্ছে। তো এ আর বি এর মধ্যে হিসাব করে আমি আগে KMnO4 এর অ্যাসটা বের করে ফেলতে পারবো না। তাহলে আমরা এটা সম্পর্কে তখন পুরোটা জানি, তখন এখান থেকে আমরা FeSO4 এটা পরিমাণটা বের করে ফেলতে পারবো না। একটা জিনিস দেখো এখানে ভালো করে জন্য লক্ষ্য করার চেষ্টা করি,
এখানে এটা হচ্ছে একটা বিজারক, এটা হচ্ছে একটা বিজারক, এটা হচ্ছে জারক, আবার এটাও কিন্তু একটা বিজারক, তাই না ভাই? তাহলে এখানে কিন্তু এটা এটার সাথে রিয়াকশন করবে, আবার এটা এটার সাথে রিয়াকশন করবে, ঠিক আছে? তাহলে আমরা রিয়াকশন মানে এখানে চলো দেখার চেষ্টা করি বি পাত্রে ক্যামের উপরে এসটা কত হবে, এটা আগে দেখার চেষ্টা করি। সলিউশন এডমিশন এগুলা আমরা স্টোইকিওমেট্রি দিয়ে হোক বা যেমন হোক খুব দ্রুত করে ফেলতে পারি, বাট এখানে এইচএসসিতে তোমাকে একটু করে বড় করে করে করতে হবে। তুমি এখানে যখন আমরা লিখবো আগে এ আর বি পাত্রের মধ্যে আমি বিক্রিয়া করাচ্ছি, তাহলে এখানে কী করবে বিক্রিয়াটা? এখানে আছে এতে ক্যামেনোফোর আছে, মাধ্যমের কথা বলে নাই, তাহলে আমরা এখানে কাজ করতে পারি, এখানে H2SO4 ধরে নিতে পারি। আর এখানে আছে কোনটা? এখানে আছে H2C2O4 আছে। তাহলে কী রিয়াকশন হবে এখানে দেখো, এখানে উৎপন্ন হবে K2SO4 উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে MnSO4 তৈরি হবে, এখানে তোমার কাছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এখানে তোমার কাছে এখানে পানি তৈরি হবে। তাহলে এটা হচ্ছে যেখানে 5 বসবে, এখানে 2 বসবে, K2 মিললে এখানে 2 বসবে, এখানে 10 বসবে। তারপর তোমার এখানে কত বসবে? এখানে বসবে 8 বসবে, এখানে বসবে 3 বসবে। তো অ্যাট ফার্স্ট আমি কিন্তু এখানে N of H2C2O4 সম্পর্কে সব জানি, এটার আমি S ইন্টু ভি বের করে এটা মোল সংখ্যা বের করে ফেলতে পারি। তাহলে দেখো এটা কত আসবে? এখানে আসবে 0.1 ইন্টু 25 ইন্টু 10⁻³ আসবে, তাহলে আসবে এটা 0.0025 মোল আসছে। তাহলে আমরা তখন বলতে পারবো এখানে যে 2 মোল 5 মোল এটা বিক্রিয়া করে 2 মোল এটার সাথে, কারণ আমার ক্যামের উপর বের করা দরকার। তাহলে আমরা এখানে বলতে পারি আমরা 5 মোল H2C2O4 বিক্রিয়া করে 2 মোল KMnO4 এর সাথে। তাহলে সুতরাং এই যে 0.0025 মোল এটা বিক্রিয়া করে 2 টাইমস 0.002 টাইমস 0.0025 ডিভাইডেড বাই হচ্ছে 5 মোল, ডিভাইডেড বাই হচ্ছে 5 মোল KMnO4 এর সাথে। তাহলে এখানে কত আসবে? 2/5 আসবে, তাহলে আসবে 0.001 মোল, 0.001 মোল KMnO4 এর সাথে। তাহলে KMnO4 এর মোল সংখ্যা আমি পেয়ে গেছি। তাহলে KMnO4 এর মোল সংখ্যা পেয়ে গেলে KMnO4 এখন আমরা কী বের করে ফেলতে পারি? এখানে ঘনমাত্রাটা কিন্তু আমরা এখানে বের করে ফেলতে পারি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ঘনমাত্রা কি বের করার দরকার আছে? কোনো ঘনমাত্রা বের করার দরকার নাই, কত মোল আছে সেটা জানলেই তো চলতেছে, ঠিক আছে? তাহলে এটার সাথে পর আমি আবার এখন FeSO4 বিক্রিয়া করাবো। তাহলে এখানে যদি আমরা এখন লিখি, এখানে আসো যে এখানে KMnO4 মাধ্যম তো অম্লীয় কথা লিখছিল, এখানে H2SO4 লিখবো, এখানে এর সাথে বিক্রিয়া করতেছে FeSO4। আচ্ছা, এই রিয়াকশন অনেকবার লেখা আছে আমাদের, তো রিয়াকশন না লিখে আমি একটা কাজ করি, এখানে কপি করে আনি। আসো, এই রিয়াকশন এখানেই মনে লেখা আছে, এই যে এটা, এই রিয়াকশনটাকে আমরা এখানে কপি করে আনতে পারি, ঠিক আছে? কপি করলাম, চলো পেস্ট করে দিয়ে আসো এখানে। হ্যাঁ, ওকে। সো এখানে আমাদের কাছে এখন কী বের করতে হবে? যে FeSO4 এখানে আমরা Fe2+ এর পরিমাণ নির্ণয় করো, তাহলে Fe2+ দ্বারা ভর বের করতে হবে। তো আমরা ভর কি আগে FeSO4 তাহলে মূল সংখ্যা বের করব। তাহলে এখন দেখো এখানে আমরা KMnO4 সম্পর্কে জানি সবাই, তাহলে আমরা লিখবো এখানে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 10 মোল FeSO4 এর সাথে, বিক্রিয়া করে 10 মোল FeSO4 এর সাথে। তাহলে সুতরাং KMnO4 এর মোল সংখ্যা দেওয়া ছিল কত? এখানে 0.001, তাহলে 0.001 মোল KMnO4 বিক্রিয়া করে 10 গুণন 0.001 ডিভাইডেড বাই 2 মোল FeSO4 এর সাথে। তাহলে কত আসবে দেখো, এটা 10 মানে এটা 5 দ্বিগুণ করে দিলে হচ্ছে, 10 ইন্টু 0.001 ডিভাইডেড বাই 2, তাহলে 0.005 মোল, এত মোল FeSO4 এর সাথে। তাহলে N of Fe, এটা কিন্তু N of FeSO4, এটা কিন্তু কত? এখানে 0.005 মোল। এখন তোমার ভর লাগবে, তাহলে এই মোল সংখ্যাটাকে তুমি এখানে আণবিক ভর দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে হচ্ছে, তাহলে এটাকে জাস্ট আমরা 55.85 দিয়ে গুণ দিয়ে দিই। তাহলে এবারটা আসছে 0.27
925 গ্রাম। সো এটা হচ্ছে আমরা চলো এখানে বক্স করে দিই, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। ঠিক আছে, ওকে বক্স করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তো আমাদের আজকে লেকচার অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমাদের ম্যাথ এখন শেষ হয়নি, আরও ম্যাথ আছে, তো এটা নিয়ে আর একটা লেকচার লাগবে ম্যাথের উপরে, কেমন? তাহলে আজকে লেকচার এতটুকুই থাক, তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।